শীতের সেই রাতটা আজও আমার বুকের ভেতর একটা ঠান্ডা শ্বাস ফেলে যায়। মাঝে মধ্যে ঘুমের ঘোরে আমি সেই কনকনে বাতাসের স্পর্শ পাই আর ধরফর করে উঠে বসি। আমি রাজু, পেশায় আমি চালক। জীবনের অনেকটা সময় আমি হাইওয়ের ওপর ট্রাক চালিয়ে কাটিয়েছি। রাতের পর রাত জাগা, পথের ধুলো আর ইঞ্জিনের শব্দ, এসবই ছিল আমার সঙ্গী। কিন্তু সেই রাতে আমি ট্রাক চালাচ্ছিলাম না। পেটের দায়ে বা হয়তো কপালের ফেরে আমি তখন একটা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতাম। আর আমার ঠিক পেছনে একটা স্ট্রেচারের ওপর শুয়েছিল একটা মধ্যবয়স্ক পুরুষের লাশ, সাদা কাপড়ে আপাদমস্তক ঢাকা, নিথর, একেবারে ঠান্ডা। রাত তখন সম্ভবত 2টো কিংবা 2:30। হাইওয়েটা ছিল অদ্ভুত রকমের ফাঁকা। শীতের রাত, তাই রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে। কিন্তু সেদিনকার নির্জনতা ছিল অন্যরকম। বাতাস ছিল ধোয়া ধোয়া, যেন আল্লাহর জমিনের উপরে কোনো অদেখা ভারী কুয়াশা নেমে এসেছে। হেডলাইটের আলো কুয়াশার গায়ে ধাক্কা খেয়ে ছড়িয়ে যাচ্ছিল। খুব বেশি দূর দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল আমি কোনো রাস্তা দিয়ে যাচ্ছি না, বরং কোনো এক অন্তহীন সাদা ধোয়ার সুড়ঙ্গের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি। চারপাশের গাছপালাগুলো কুয়াশার আড়ালে এমন ভাবে দাঁড়িয়েছিল যেন ওগুলো গাছ নয়, বরং পথের ধারে দাঁড়িয়ে থাকা কোনো লম্বা লম্বা অবয়ব, যারা আমার দিকে তাকিয়ে আছে। দর্শক বৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েক সেকেন্ড সময় চাচ্ছি। আপনাদের জন্য একটি বিশাল সুখবর। সাম্প্রতিক সময়ে আপনাদের জন্য আমরা একটি পারফিউম স্টোর খুলেছি। আপনাদের মধ্যে যারা পারফিউম অথবা আতর ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য আমাদের শপটি হবে বেস্ট। পারফিউম শুধু সুঘ্রাণ ছড়ায় তা নয়, বরং আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করতে 2 ফোঁটা পারফিউমের ভূমিকা অপরিসীম। তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। আপনাদের মনোযোগ এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাব ঘটনায়। অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ডে আমি একটা ছোট্ট স্পিকার লাগিয়ে রেখেছিলাম। ওটাতে সবসময় কোরআন তেলাওয়াত বাজতো। আমি বিশ্বাস করি রাস্তায় বের হলে আল্লাহর নাম সাথে থাকা ভালো। কারি সাহেবের গলায় সূরা ইয়াসিন বাজছিল টুংটাং করে। ওই শব্দটা আমাকে একটা অদ্ভুত সাহস যোগায়, মনে করিয়ে দেয় যে আমি একা নই, আমার সাথে আল্লাহ আছেন। কিন্তু আশ্চর্য, গাড়িটা একটা নির্জন কালভার্টের কাছে আসতেই স্পিকারের শব্দটা হঠাৎ কেঁপে উঠল। খেচখেচ করে একটা যান্ত্রিক আওয়াজ হলো। তারপর সব চোখ। শব্দটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি এক হাতে স্টিয়ারিং এ রেখে অন্য হাতে স্পিকারটা নাড়াচাড়া করলাম, কিন্তু ওটা আর চালু হলো না। গাড়ির ভেতর নেমে এলো এক অসহ্য নীরবতা। সেই নীরবতা এত গভীর যে ইঞ্জিনের একঘেয়ে গঙ্গানি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঠিক তখনই আমি প্রথমবার অনুভব করলাম শীতের এই ঠান্ডাটা স্বাভাবিক নয়। স্টিয়ারিং ধরতে গিয়ে আমার হাতটা জমে যাচ্ছিল। গ্লাভস পরা ছিল, তবুও মনে হচ্ছিল আঙুলের ডগাগুলো বরফ হয়ে যাচ্ছে। আমি জানি শীতকালে রাতে তাপমাত্রা কমে যায়, কিন্তু আমার বুকের ভেতরে যে বরফ হয়ে থাকা একটা চাপ তৈরি হচ্ছিল, সেটা আবহাওয়ার শীতের জন্য নয়, এটা ছিল ভয়ের ঠান্ডা। মনে হচ্ছিল গাড়ির পেছনের কেবিন থেকে, ঠিক যেখানে লাশটা শুয়ে আছে, সেখান থেকে একটা হিমশীতল বাতাস এসে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কেউ যেন নিঃশ্বাস ফেলার সাথে সাথে আমার ঘাড়ের লোমকূপের গোড়ায় হাওয়া ছুঁয়ে দিচ্ছে। আমি জ্যাকেটের কলারটা টেনে দিলাম, কিন্তু লাভ হলো না। অস্বস্তিটা চামড়া ভেদ করে হাড়ের ভেতর ঢুকছিল। অনিচ্ছা সত্ত্বেও আমার চোখ চলে গেল রিয়ার ভিউ মিরর বা পেছনের আয়নায়। অ্যাম্বুলেন্সের পেছনের অংশটা চালকের আসন থেকে একটা কাচের পার্টিশন দিয়ে আলাদা করা, কিন্তু ওটা স্বচ্ছ। আয়নায় চোখ পড়তেই আমার বুকটা ধক করে উঠল। হঠাৎ মনে হলো লাশের উপরের সাদা কাপড়টা নড়ে উঠেছে, খুব সামান্য কিন্তু নড়েছে। আমার হৃদয় স্পন্দন বেড়ে গেল। আমি ভালো করে তাকালাম। না, সব তো ঠিকই আছে। লাশ যেমন ছিল তেমনই পড়ে আছে। স্ট্রেচারের বেল্ট দিয়ে ওটা শক্ত করে বাঁধা, নড়ার কোনো প্রশ্নই আসে না। আমি চোখ মুছে আবার তাকালাম, সব আগের মতো। আমি নিজেকেই ধমক দিলাম, রাজু, তুই বেশি ভাবছিস, ওটা রাস্তার ঝাঁকুনি হবে। মনকে শান্ত করার জন্য আমি মনে মনে দোয়া পড়া শুরু করলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু দোয়াটা পড়ার সময় আমার জিহ্বাটা কেমন যেন ভারী হয়ে আসছিল। শব্দগুলো ঠিক মতো উচ্চারণ করতে কষ্ট হচ্ছিল। রাস্তা ছিল একদম ফাঁকা। নীরবতা এত ঘন যে নিজের নিঃশ্বাস পর্যন্ত কানে বাজছিল। কুয়াশার ভেতর অদ্ভুত একটা অন্ধকার চলাফেরা করছিল। হেডলাইটের আলোয় মাঝে মাঝে মনে হচ্ছিল
রাস্তার পাশ থেকে কিছু ছায়া সরে সরে যাচ্ছে, যেন কেউ রাস্তার ধারের ঝোপের আড়াল থেকে উকি দিয়ে দেখছে, আবার আমি কাছে যেতেই সরে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো চোখের ভুল, রাতকানা ড্রাইভারদের এমন হয়। গাড়ি আমি থামালাম না, গতি একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু তখনই সেই ঘন নীরবতার বুক ছিঁড়ে একটা শব্দ আমার কানে এলো। খুব মিহি, খুব ক্ষীণ একটা আওয়াজ, টুক টুক টুক। শব্দটা খুব ছন্দ মেনে ঝরছিল, যেন কেউ আঙ্গুলের নখ দিয়ে শক্ত কোনো কিছুর উপর টোকা দিচ্ছে। আমি প্রথমে ভাবলাম গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা হলো কিনা, কিন্তু না, শব্দটা ইঞ্জিনের নয়। শব্দটা আসছিল আমার পেছন থেকে, অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে। আমার শরীরটা শক্ত হয়ে গেল। এটা কি লাশের পাশ থেকে আসছে, নাকি অ্যাম্বুলেন্সের বডির সাথে কিছু বাড়ি খাচ্ছে? আমি কান খাড়া করে রইলাম। টুক টুক টুক, আবার সেই শব্দ, এবার আরো স্পষ্ট। মনে হলো কেউ খুব ধৈর্য ধরে, খুব আস্তে আস্তে পার্টিশনের কাছে বা টিনের দেয়ালে টোকা দিচ্ছে। আমার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। লাশটা তো মৃত। ডাক্তার নিজে আমাকে ডেথ সার্টিফিকেট দিয়েছেন। মৃত মানুষের আঙুল নড়ে না, মৃত মানুষ টোকা দিতে পারে না। তাহলে শব্দটা করছে কে? আমার মনের ভেতর একটা অদ্ভুত যুক্তি কাজ করতে শুরু করলো। হয়তো ইঁদুর বা কোনো পোকা ঢুকেছে, কিন্তু মনের গভীরে সেই আদিম ভয়টা আমাকে বলছিল, না, এটা কোনো প্রাণী না, এটা অন্য কিছু, কোনো খারাপ জিনিস হয়তো এই নির্জন রাস্তায় আমার পিছু নিয়েছে, কিংবা লাশের সাথে কিছু একটা আছে। আমি আবার আয়নায় তাকালাম। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো শরীরটা যেন আগের চেয়ে একটু বেশি ফুলে আছে বলে মনে হলো। আমার ভুলও হতে পারে, কিন্তু মনে হলো লাশের আকৃতিটা একটু বদলে গেছে। আমার কপাল বেয়ে ঘাম নামতে শুরু করলো। এই শীতেও টোকাদের শব্দটা থামছে না, বরং ওটা যেন একটা সংকেত দিচ্ছে কেউ একজন আমার মনোযোগ চাইছে। আমার মনে হলো আমি যদি এখন গাড়ি থামিয়ে পেছনে গিয়ে দেখি, তাহলে আমি এমন কিছু দেখব যা দেখার জন্য মানুষ প্রস্তুত থাকে না। তাই আমি স্টিয়ারিং আরো শক্ত করে ধরলাম। আল্লাহর নাম নিতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে শুধু বাতাস বের হলো। কুয়াশার ঘনত্ব বাড়ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল গাড়ির ভেতরের সেই অজানা আতঙ্ক। ওই টোকা, ওই টুকটুক শব্দটা, ওটা যেন আমার হৃৎপিণ্ডের উপর হাতুড়ি পেটাচ্ছিল। আমি জানতাম না রাতটা আমার জন্য কি ভয়াবহতা জমিয়ে রেখেছে। আমি গাড়ি থামালাম না, থামানোর সাহসী হচ্ছিল না। আমার বহু বছরের ড্রাইভিং অভিজ্ঞতা আমাকে বলছিল এই মুহূর্তে গাড়ি থামানো মানেই বিপদকে নিমন্ত্রণ জানানো। কিন্তু পেছনের সেই টুকটুক শব্দটা যেন এবার আরো কাছে চলে এলো। আগে মনে হচ্ছিল শব্দটা লাশের পায়ের দিক থেকে আসছে, কিন্তু এখন মনে হলো শব্দটা ঠিক আমার পিঠের দিকেই, পার্টিশনের কাছের ঠিক ওপাশে। যেন কেউ খুব ধীরে, খুব নিয়ম করে অ্যাম্বুলেন্সের দেয়ালে আঙ্গুল বলিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে টোকা দিচ্ছে। আমার মনে হলো পেছনের সিটে কেউ বসে আছে, কিন্তু আমি তো নিশ্চিত আমি একাই উঠেছিলাম, আর পেছনে শুধু ওই লাশটা। তাহলে কি আঙ্গুল বলাচ্ছে? হঠাৎ একটা ঠান্ডা স্রোত চলে গেল আমার মেরুদণ্ড বেয়ে। মনে হলো আমার পিঠের দিকের জামাটা কেউ বরফ দিয়ে ঘষে দিচ্ছে। আমি ভাবলাম ভয় পেয়ে ভুল শুনছি, হয়তো গাড়ির কোনো লুজ পার্টস নড়ছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি জোরে একটা শ্বাস নিলাম, কিন্তু সেই শ্বাসটা আমার গলার কাছে আটকে গেল। পেছনের আয়নায় চোখ রাখতে না রাখতেই আমি যা দেখলাম তাতে আমার রক্ত পানি হয়ে গেল। লাশের সাদা কাপড়ের মাঝে বরাবর ঠিক বুকের কাছে একটা হালকা ভাঁজ উঠল, খুব ধীর গতিতে, ঠিক যেন কারো বুক ওঠানামা করছে। মানুষ শ্বাস নিলে যেমন বুক ফুলে ওঠে আবার নেমে যায়, ঠিক তেমনি। আমি স্টিয়ারিং এ হাত মুঠো করে ধরলাম। ইয়া আল্লাহ, এটা কি দেখছি? বিড়বিড় করে বললাম আমি। লাশটা কি জীবিত? ডাক্তার কি ভুল করেছে? কিন্তু তা কি করে হয়? আমি নিজে দেখেছি শরীরটা কেমন শক্ত হয়ে গিয়েছিল। তাছাড়া এতক্ষণ ধরে কোনো নড়াচড়া ছিল না। আমার শরীর জমে গেল, হাত পা কাঁপতে লাগলো অনিয়ন্ত্রিত ভাবে। জিহ্বা শুকিয়ে একেবারে তালুর সাথে লেগে গেল। মনে হলো কেউ অ্যাম্বুলেন্সের পুরো ভেতরটা দখল করে আছে। এক অদৃশ্য ভারী উপস্থিতি। বাতাসের ওজন যেন বেড়ে গেছে। মনে হচ্ছিল পেছনের ওই বদ্ধ জায়গাটাতে শুধু লাশ নেই, লাশের চেয়েও ভারী, লাশের চেয়েও পুরনো এবং ভয়ঙ্কর কিছু একটা আছে। আর সেই উপস্থিতি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে দেখছে। আমার নড়াচড়া, আমার ভয়, আমার প্রতিটি শ্বাস সে গুনছে। কিছুক্ষণ পর কাপড়টা আবার নড়ল। এবার আমি নিশ্চিত দেখলাম চোখের ভুল হতে পারে না। লাশের বুকের কাপড়টা উপরের দিকে উঠে গেল এবং ধপ করে
করে নিচে নামলো না, বরং ধীরে ধীরে নামলো, যেন কেউ খুব গভীর শ্বাস ছাড়লো। আমি আর তাকাতে পারছিলাম না, কিন্তু চোখ সরাতেও পারছিলাম না। আমার ঠোঁট নিজে নিজে দোয়া পড়তে লাগলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইলাহি কুদরতের কসম, আমার মুখ থেকে আয়াতের শব্দটা উচ্চারণ হতে না হতেই অ্যাম্বুলেন্সের পুরো ভেতর দপ করে নেমে গেল। ড্যাশবোর্ডের আলো, স্পিডোমিটারের কাটার আলো, এমনকি বাইরের হেডলাইট পর্যন্ত সব একসাথে নেমে গেল। গাড়িটা একটা প্রবল ঝাঁকুনি দিল, যেন বিশাল কোনো হাত সামনে থেকে গাড়িটাকে ধাক্কা দিয়েছে। হেডলাইট পর্যন্ত কেঁপে উঠল এবং তারপর দপ করে অন্ধকার। চারপাশে শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকার। বাইরে কুয়াশা থাকায় চাঁদ বা তারার কোনো আলো আসছিল না। আমি অন্ধের মতো স্টিয়ারিং ধরে বসে রইলাম। গাড়িটা গড়িয়ে গড়িয়ে কিছুটা এগিয়ে থেমে গেল। আমি চাবি ঘোরালাম, কিন্তু ইঞ্জিনে কোনো সাড়া নেই, সব মরে গেছে। গাড়ির এই যান্ত্রিক মৃত্যু আমাকে বুঝিয়ে দিল এটা সাধারণ কোনো যান্ত্রিক গোলযোগ নয়। সেই অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম আমার পেছনের পার্টিশনের কাচের ওপাশে কিছু একটা নড়ছে। লাশের পাশের ছায়ার মতো একটা অবয়ব ধীরে ধীরে মাথা তুলছে। আমি অন্ধকারের পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না, শুধু ঘন কালো একটা আকৃতি আন্দাজ করতে পারছিলাম। আমি অনুভব করছিলাম, দেখছিলাম না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় নিশ্চিত জানতো কিছু একটা আছে, এমন কিছু যা এই পৃথিবীর মাটির তৈরি নয়। তখন মনে হলো সেই টোকা দেওয়ার শব্দটা থেমে গেছে, সেই টুকটুক আওয়াজ আর নেই। কিন্তু এবার অন্য কিছু শুরু হলো, খুব ধীর নিঃশ্বাসের মতো শব্দ, হো হো। শব্দটা ভেজা, যেন ফুসফুসে পানি জমে থাকলে মানুষ যেমন কষ্ট করে শ্বাস নেয়, তেমন। শব্দটা আমার কানের খুব কাছে মনে হলো, যদিও মাঝখানে কাচের দেয়াল। মনে হলো ওই কাচের দেয়ালটা আসলে নেই, অথবা ওই জিনিসটার জন্য কোনো বাধা নয়। শ্বাস ফেলার শব্দটা এত ভারী ছিল যে মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সের ভেতরের বাতাস কমে আসছে, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি বুঝে গেছিলাম এটা মানুষ না, এটা কোনো সাধারণ লাশও না। লাশের সাথে যে খারাপ জিনিস ভর করে থাকে, এটা তাই। আর এটা আমাকে ছেড়ে দেবে কিনা তা আমি জানতাম না। আমি শুধু জানতাম আমি এখন এক ভয়ানক বিপদের মুখে। আল্লাহ ছাড়া আমাকে রক্ষা করার কেউ নেই। কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন কেউ আমার গলার নলি চেপে ধরে রেখেছে। সে অন্ধকার আর কুয়াশার মধ্যে আমি একা, আর আমার পেছনে জেগে উঠেছে এক অজানা আতঙ্ক। আমি অন্ধকারে বসেছিলাম, কিন্তু বেশিক্ষণ বসে থাকার সাহস আমার ছিল না। গাড়িটা স্টার্ট নেওয়ার জন্য আমি মরিয়া হয়ে চাবি ঘোরাতে থাকলাম। একবার, দুবার, তিনবার ইঞ্জিনে খ্যাক খ্যাক শব্দ হলো, কিন্তু চালু হলো না। আমার হাত কাঁপছিল থরথর করে। মনে হচ্ছিল স্টিয়ারিং ধরে না থাকলে আমি আর নিজেকে সামনে রাখতে পারবো না, হয়তো জ্ঞান হারিয়ে ফেলবো। অ্যাম্বুলেন্সের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল, শীতের থেকেও গভীর। এমন ঠান্ডা যার চামড়া ভেদ করে সোজা হাড়ের ভেতর ঢুকে যায় এবং হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়। তখনই পেছন থেকে মাটির উপর কিছু ঘষতে নিয়ে যাওয়ার মতো একটা শব্দ উঠল, সর সর। শব্দটা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। মনে হলো লাশটা ধীরে ধীরে সরে যাচ্ছে। স্ট্রেচারের উপর থেকে লাশটাকে নিচে নামছে, নাকি লাশটাকে কেউ টেনে সরাচ্ছে। অ্যাম্বুলেন্সের পেছনের জায়গাটা খুব বড় নয়, কিন্তু শব্দটা শুনে মনে হলো ওখানে অনেক জায়গা, আর সেখানে ভারী কিছুকে টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছে। আমি প্রায় কান্নায় পেয়ে যাচ্ছিলাম। ভয়ে আমার চোখ ফেটে পানি আসার উপক্রম। পিছনে তাকাতে সাহস হলো না, কিন্তু অদৃশ্য চোখ দুটো যেন আমার ঘাড়ে গেঁথে ছিল। আমি অনুভব করতে পারছিলাম একটা তীব্র দৃষ্টি আমার ঘাড়ের ঠিক মাঝখানে বেঁধেছে। ওই দৃষ্টিতে কোনো মায়া নেই, দয়া নেই, আছে শুধু এক অদিম ক্ষুধা। হঠাৎ খুব মিহি, মানুষের মতো না, আবার পশুর মতো না। অদ্ভুত এক গলা বলল, রাজু। নামটা শোনার সাথে সাথে আমার বুকের ভেতরটা দহক করে উঠল। আমি ব্রেক চাপতে গিয়েও থেমে গেলাম, যদিও গাড়ি তখনও বন্ধ। এই নাম, আমার নাম, এই নির্জন রাতে, এই বন্ধ অ্যাম্বুলেন্সের ভেতর আমাকে কে ডাকলো? লাশের তো আমার নাম জানার কথা না। লাশের আত্মীয় স্বজন কেউ আমার সাথে নেই, আমাকে ছাড়াই যাত্রায় আর কেউ নেই। তাহলে আমাকে কে ডাকলো? এই গলাটা এমন ছিল যেন অনেক দূর থেকে আসছে, আবার একই সাথে মনে হচ্ছিল ঠিক কানের কাছে ফিসফিস করছে। আমি পাগলের মতো দোয়া পড়তে পড়তে আবার চাবি ঘোরালাম। এবার ভাগ্যক্রমে ইঞ্জিনটা কেঁপে উঠল এবং চালু হয়ে গেল। হেডলাইটটা দপ করে জ্বলে উঠল। আমি এক মুহূর্ত দেরি না করে এক্সেলারেটরে পা দিলাম। গাড়িটা গঙ্গাতে গঙ্গাতে আবার চলতে শুরু করলো, কিন্তু সেই গলাটা
যেন আমার পাশের সিটে বসে আছে। নরম ভেজা কাপা কাপাক শব্দে আবার বলল, পানি খারাপ জিনিস। এই কথাটার মানে কি? এটা কেন বলল? পানির কি সম্পর্ক? আমার গলা শুকিয়ে কাঠ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু এই পানি শব্দটা শুনে আমার পিপাসা উধাও হয়ে গেল। মনে হলো এই শব্দের ভেতরেই কোনো বিষ লুকিয়ে আছে। তারপরেই আমি ব্যাপারটা বুঝলাম। অ্যাম্বুলেন্সের ছাদ থেকে ঠান্ডা পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। প্রথমে এক ফোঁটা আমার হাতে পড়লো, তারপর আরেক ফোঁটা আমার পায়ে। আমি অবাক হয়ে উপরে তাকালাম। গাড়ির ছাদ তো মজবুত টিনের, কোথাও কোনো ছিদ্র থাকার কথা না। আর বাইরে তো বৃষ্টি নেই, শুধু কুয়াশা। তাহলে পানি আসছে কোত্থেকে? আমি হাত তুলে স্টিয়ারিং এর উপর পড়া এক ফোঁটা পানি ধরলাম। আঠালো ঘন একটা তরল। নাকের কাছে নিতেই আমার পেটের ভেতর থেকে নাড়ি ভরে উল্টে আসার জোগাড় হলো। গন্ধটা ছিল ভয়ানক, পচা মৃতদেহের মতো। অনেকদিন বদ্ধ ডোবায় কোনো লাশ পচে থাকলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন। আমার হাতটা চটচট করছিল। আমি শার্টে হাত মুছতে গেলাম, কিন্তু গন্ধটা গেল না। পুরো অ্যাম্বুলেন্সের ভেতরটা সেই গন্ধে ভরে গেল। মনে হলো আমি কোনো পানির নিচে ডুবে আছি, যে পানিটা আসলে পানি নয়, মৃত মানুষের নির্যাস। ছায়াটা তখন আরো একবার ডাকলো। এবার গলাটা একটু ভারী, একটু বেশি স্পষ্ট। রাজু, তাকাইও না। এই নিষেধের ভেতরে ছিল আসল আমন্ত্রণ। কেউ যখন বলে তাকাইও না, তখন মানুষের মন বলে তাকাতে। কিন্তু আমি জানতাম তাকালে শেষ। ওই কণ্ঠস্বর আমাকে পরীক্ষা করছে। সে চাইছে আমি পেছনে তাকাই। সে চাইছে আমি আমার মনোযোগ রাস্তা থেকে সরিয়ে তার দিকে দেই। আমি না তাকিয়েছি, না থেমেছি। আমি শুধু বাঁচতে চাইছিলাম। আমার পা অ্যাক্সিলারেটরের ওপর পাথরের মতো চেপেছিল। গাড়িটা কুয়াশা ছেড়ে ছুটছিল, কিন্তু মনে হচ্ছিল আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। রাস্তা শেষ হচ্ছে না। দুপাশের গাছগুলো একই রকম দেখাচ্ছে, যেন আমি কোনো এক ভুতুরে বৃত্তের মধ্যে আটকা পড়ে গেছি। আর আমার ঠিক পেছনে পচা পানির ফোঁটা ফেলতে ফেলতে কেউ একজন অপেক্ষা করছে আমার একটা ভুলের জন্য। সে পচা গন্ধ, ছাদ থেকে পড়া ওই কদর্য পানি, আর কানে ভাসমান সেই ফিসফিসানি, সব মিলিয়ে আমি তখন জীবন্ত লাশের মতো গাড়ি চালাচ্ছিলাম। অ্যাম্বুলেন্সের ছাদ থেকে পানি ঝরছে, কিন্তু সেটা যে সাধারণ পানি না, তা আমি হাড়ে মজ্জায় টের পাচ্ছিলাম। গন্ধে বোঝা যাচ্ছিল কোনো খারাপ জিনিসের ছোঁয়া আছে ওই তরলে। শীতের রাতটা হঠাৎ অদ্ভুত গুমোট হয়ে গেল। এতক্ষণ যে হাড় কাঁপানো শীত ছিল, তা হঠাৎ উধাও হয়ে গেল। তার বদলে মনে হলো চারপাশে ডুবে আছে গভীর কাদামাটির মধ্যে। বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বাতাসের বদলে আমি কাদা গিলছি। আমার গাড়ির গতি তখন অনেক বেশি। আমি চাইছিলাম যত দ্রুত সম্ভব কোনো লোকালয়ে পৌঁছাতে বা অদ্ভুত কোনো মসজিদের আলো দেখতে, কিন্তু রাস্তাটা যেন আমাকে ছাড়ছিল না। আমি জানালার পাশে চোখ রাখতেই দেখলাম এক কালো অবয়ব ছুটে ছুটে আমার সঙ্গে সমান্তরালে চলছে। প্রথমে ভাবলাম কোনো গাছের ছায়া, কিন্তু গাড়ি যত জোরে চলুক, গাছের ছায়া তো সাথে সাথে দৌড়ায় না। ভালো করে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। ওই অবয়বটার কোনো পা নেই, শুধু শরীর একটা লম্বা পিচ্ছিল কাঁটাযুক্ত ছায়া। সে বাতাসের উপর ভেসে ভেসে বাউন্সের সাথে তাল মিলিয়ে ছুটে চলছে। তার কোনো মুখ নেই, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ গাড়ির ভেতরের আবার সেই গলা, এবার আর ফিস ফিস করে নয়, বেশ জোরে, ধমকের সুরে, পেছনে তাকালে নিয়ে যাব। আমার বুক ধপাধপ করছিল। আমি তো পেছনে তাকাচ্ছিলাম না, আমি তাকাচ্ছিলাম পাশে। কিন্তু বুঝলো কিভাবে? তার মানে সে আমার মনের কথা পড়তে পারছে। আমি চোখ সরিয়ে সোজা সামনে তাকালাম, কিন্তু তখনই অ্যাম্বুলেন্সের পেছনের দরজা মৃদু করে কক্ষরে খুলে যাওয়ার শব্দ হলো। ক্রিক ক্রিক, চলন্ত গাড়িতে দরজা খোলার শব্দ। আমি রিয়ার ভিউ মিররে তাকাতে চাইলাম না, কিন্তু শব্দটা আমাকে বাধ্য করলো। পেছনের দরজাটা সামান্য ফাঁক হয়ে গেছে, আর সেখান দিয়ে হু হু করে কুয়াশা ঢুকছে। কিন্তু কুয়াশা নয়, ওটা ছিল ধোঁয়া। আমি চিৎকার করে দোয়া পড়তে শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়াটা মুখে আসতেই গাড়ি হঠাৎ প্রচন্ড এক ঝাঁকুনি খেলো। মনে হলো কেউ যেন চলন্ত গাড়িটাকে পেছন থেকে টেনে ধরেছে। অ্যাম্বুলেন্সের ভেতর বাতাস ঘূর্ণির মতো ঘুরে উঠল। একটা দমকা হাওয়া এসে লাশের মুখের কাপড়টা ঝটকা দিয়ে উঠিয়ে দিল। কয়েক সেকেন্ডের জন্য, মাত্র কয়েক সেকেন্ডের জন্য আমি আয়নায় দেখলাম একটা কালো ছায়া লাশের উপর বসে আছে, ঠিক যেন উবু হয়ে বসে আছে। তার মাথা নিচু করা, যেন সে লাশের কানে কানে কিছু বলছে। কিন্তু আমি দোয়া পড়ার সাথে সাথে সে মাথাটা ঘোরালো। সেখানে কোনো মুখ ছিল না,
ছিল শুধু দুটো গভীর গর্ত, যেখান থেকে ওই পচা পানি গড়িয়ে পড়ছিল। সে আমাকে দেখছে, তার ডাক এবার ভারী গভীর। রাজু, থাম। এটা অনুরোধ ছিল না, এটা ছিল আদেশ, এক অমোঘ নির্দেশ, যেন আমি থামলে তার সুবিধা হয়। কিন্তু আমি থামিনি। থামার মানে শেষ, থামার মানে ওই অন্ধকার জগতের অংশ হয়ে যাওয়া। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আল্লাহ তুমি সহায় হও, এবং গাড়ির গতিবেগ আরো বাড়িয়ে দিলাম। স্পিডোমিটারের কাঁটা 100 পার হয়ে গেল। পুরনো অ্যাম্বুলেন্স এত গতিতে চালার কথা না, কিন্তু তখন গাড়িটা যেন নিজের শক্তিতে ছুটছিল। তখন সেই ছায়া অবয়ব যেটা লাশের উপর বসেছিল সেটা লাফ দিল, না আমার দিকে নয়, সে অ্যাম্বুলেন্সের জানালা ধরে আঁচড় কাটতে লাগলো। মুখ দিয়ে কাছে আঁচড় কাটলে যেমন শব্দ হয়, তার চেয়ে 1000 গুণ বেশি তীব্র শব্দ। মনে হলো আমার কানের পর্দা ফেটে যাবে। সে বের হতে চাইছে, নাকি বাইরে থেকে ওই ছায়াটাকে ভেতরে আনতে চাইছে। হঠাৎ কটাস একটা বিকট শব্দে পেছনের জানালার কাঁচ ফেটে গেল। কাঁচের টুকরো ছিটিয়ে পড়ল লাশের ওপর। বাইরের সেই পিচ্ছিল ছায়াটা এবার জানালার ফোকর দিয়ে তার লম্বা হাত, যদি ওটাকে হাত বলা যায়, ঢুকিয়ে দিল ভেতরে। আমি জানতাম এখনো শেষ না, আরো খারাপ কিছু অপেক্ষা করছে। ওরা এখন 2 জন, একজন ভেতরে একজন বাইরে, আর মাঝখানে আমি, এক দুর্বল মানুষ যে শুধু আল্লাহর নামের উপর ভরসা করে স্টিয়ারিং ধরে বসে আছে। আমার নিঃশ্বাস কাঁপছিল, মনে হচ্ছিল বুকের ভেতর হিম হয়ে থাকা বাতাসও বাইরে বেরোতে পারছে না। ফুসফুসটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ভেতরের আলো জ্বলে নিভে কাঁপছিল, একবার আলো একবার অন্ধকার। প্রতিবার আলো নিভলেই মনে হচ্ছিল ছায়াটা আরো কাছে চলে আসছে। পার্টিশনের কাজটা এখন আর আমাকে নিরাপত্তা দিচ্ছে না। কাজ ফেটে গেছে, আর সেই ফাটা অংশের ভেতর দিয়ে একটা বিজাতীয় গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারছিল। হঠাৎ লাশের দিক থেকে খুব অদ্ভুত শব্দ উঠল, গড় 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 গড়, যেন পানির নিচে কেউ কথা বলছে বা কেউ ডুবন্ত অবস্থায় বাঁচার জন্য শেষ চেষ্টা করছে। শব্দটা লাশের গলার ভেতর থেকে আসছিল। আমি স্পষ্ট শুনলাম লাশটা গড় গড় করছে। আমি বুঝলাম ছায়া আর লাশ এখন আর আলাদা নেই, যেন কিছু একটা সেগুলোর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই কালো তরল, ওই পচা পানি সব মিলেমিশে একাকার হয়ে গেছে, আর সেটা আমাকে টানছে। একটা অদৃশ্য শক্তি আমার কাঁধে হাত রাখার মতো অনুভূতি দিল। মনে হলো বরফ দিয়ে তৈরি একটা ভারী হাত আমার ডান কাঁধ চেপে ধরেছে। আমি শিউরে উঠলাম, ব্যথায় কুঁকড়ে গেলাম। ঠিক তখনই অ্যাম্বুলেন্স থেমে যাওয়ার মতো শব্দ করলো, কিন্তু থামলো না। ইঞ্জিনের আওয়াজ বদলে গেল। মনে হলো ব্রেক কেউ ব্লক করে রেখেছে। স্টিয়ারিং শক্ত হয়ে গেছে। আমি ডানে বা বামে ঘোরাতে পারছি না। আমি বুঝলাম আমি আর চালাচ্ছি না, অন্য কেউ চালাচ্ছে। গাড়িটা এখন আর আমার নিয়ন্ত্রণে নেই। আমি শুধু চালকের আসনে বসে থাকা এক পুতুল। আয়নায় আবার সেই অবয়বের প্রতিচ্ছবি, এবার পুরোপুরি লম্বা, ফাঁপা চোখের গর্ত, শরীর বেয়ে পানি ঝরছে মতো কালো তরল, ছায়ার ভেতর ছায়া। সে ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা এবার আমার কানের খুব কাছে চলে এলো, পার্টিশনের ভাঙ্গা অংশ দিয়ে। সে ফিসফিস করে বলল, সবাই নেয় রাজু, আজ তোকেও নিতাম। পানি ডেকেছিল। তার গলার স্বরে এমন এক বিষাদ আর হিংস্রতা মেশানো ছিল, যে কোনো মানুষের গলায় থাকা সম্ভব না। পানি ডেকেছিল মানে কি? আমি কি কোনো ভুল করেছি, নাকি আমার নিয়তি আগেই লেখা ছিল? আমি বিপর্যস্ত হয়ে চিৎকার করলাম, আল্লাহ আমাকে রক্ষা করো, ইয়া আল্লাহ। আমি দোয়া পড়লাম, কাঁদলাম। আমার চোখের পানি আর কপালের ঘাম মিলেমিশে একাকার হয়ে গেল। আমার মনে হলো এটাই শেষ, আমি আর বাড়ি ফিরবো না। আমার পরিবার আর আমার মুখ দেখবে না। এই রাস্তাই হবে আমার কবর। আর ঠিক তখনই আমার সেই আর্তনাদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছালো কিনা জানি না। গাড়ির আলো হঠাৎ ঝলক দিয়ে জ্বলে উঠল। হেডলাইটটা নিভে গিয়েছিল, সেটা হঠাৎ দপ করে এমন তীব্র আলোয় জ্বলে উঠল যে সামনের কুয়াশা পর্যন্ত সরে গেল। ড্যাশবোর্ডের সব লাইট এক ঝাঁতে জ্বলে উঠল। ছায়াটা থতমত খেল। এক মুহূর্তের জন্য ওই তীব্র আলো যেন তাকে আঘাত করলো। সে একটু পিছিয়ে গেল, তার গড়গড় শব্দটা থেমে গেল। আল্লাহু আকবার, আমি চিৎকার করে বললাম, আর আমি সুযোগ পেয়ে স্টিয়ারিং ঘুরিয়ে দিলাম। স্টিয়ারিংটা হঠাৎ করে হালকা হয়ে গেল। আমি প্রাণপণে গাড়িটা রাস্তার বাম দিকে কাটার চেষ্টা করলাম, কারণ সামনে একটা বাঁক ছিল। যদি নিয়ন্ত্রণ না পেতাম, গাড়িটা খাদে পড়ে যেত। অ্যাম্বুলেন্স দুলে দুলে ছুটে গেল কুয়াশার ভেতর। চাকাগুলো রাস্তার পিছের সাথে ঘষে বিকট শব্দ করলো। ছায়াটা পিছে চিৎকার করলো, রাজু। সে চিৎকারে কোনো মানুষের স্বর ছিল না, সেটা ছিল বাতাস ছেড়ে যাওয়া এক সাইরেনের মতো। আমার কানে রক্ত গরম হয়ে গেল। মনে হলো কান দিয়ে রক্ত গড়িয়ে পড়বে, কিন্তু আমি থামলাম না।
আমি জানতাম এই মুহূর্তটাই আমার বাঁচার একমাত্র সুযোগ। যদি এখন থামি বা ভয় পেয়ে হাল ছেড়ে দেই, তবে অন্ধকার আমাকে চিরকালের জন্য গিলে খাবে। শেষ রাতের শেষ দৌড়টা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ। মনে হচ্ছিল এই রাত আর কখনো শেষ হবে না, সূর্য আর কখনো উঠবে না। অ্যাম্বুলেন্স দুলছিল, কাজ ফেটে যাচ্ছিল, আর ছাদের উপর কেউ হামাগুড়ি দিয়ে চলছিল। টপ টপ টপ, যেন বিশাল কোনো টিকটিকি বা চতুষ্পদ প্রাণী গাড়ির ছাদের উপর দিয়ে দৌড়াচ্ছে। একবার সামনে একবার পেছনে, তার ভারের ছাদটা নিচু হয়ে আসছিল। আমি শুধু দোয়া পড়ছিলাম, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, যা মনে আসছিল সব একটানা পড়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আল্লাহ ছাড়া আর কেউ আমাকে এই অন্ধকার থেকে তুলতে পারবে না। আমার চোখ রাস্তার দিকে, কিন্তু মন পড়েছিল ছাদে আর পেছনে। ওই খারাপ জিনিসটা এখনো আমাকে ছাড়েনি। সে শেষ চেষ্টা করছে। সে জানে ভোরের আলো ফুটলে তার ক্ষমতা কমে যাবে, তাই সে মরিয়া। হঠাৎ একটা তীব্র আলো কুয়াশা চিরে আমার চোখে পড়ল। প্রথমে ভাবলাম অন্য কোনো গাড়ির হেডলাইট, কিন্তু না, আলোটা আসছিল আকাশ থেকে। পুরো আকাশে ফিকে নীল আলোর রেখা, ভোরের আভাস। ফজরের আজান হয়তো এখনো হয়নি, কিন্তু রাতের অন্ধকার ফিকে হতে শুরু করেছে। সেই আলোর রেখা দেখার সাথে সাথেই অ্যাম্বুলেন্সের ভেতরের সব অদ্ভুত শব্দ থেমে গেল। পানি টপ টপ পড়া বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে ছাদের উপরের সেই দাপাদাপি, ছায়ার আঁচড়, সব থেমে গেল। যেন কোনো শক্তি হঠাৎ আমাকে ছেড়ে দিল। অদৃশ্য সেই বাঁধনটা আলগা হয়ে গেল। আমি গাড়িটা রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে থামাতে পারলাম। দোকান তখনও খোলেনি, কিন্তু মানুষের অস্তিত্ব আছে এমন জায়গায় এসে আমি ব্রেক কষলাম। দরজা খুলে বাইরে নেমে আমি হাঁপাচ্ছিলাম। বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। শীতের বাতাস এবার আর ঠান্ডা লাগছিল না। মনে হচ্ছিল আমি আবার জীবিত। বাতাসের ঝাপটা আমার মুখে লাগলো, আর আমি অনুভব করলাম আমি বেঁচে আছি। আমার পা কাঁপছিল, তবে আমি সাহস সঞ্চয় করে পেছনের দিকে গেলাম। পেছনের দরজা খুলে দেখলাম লাশ ঠিক আগের মতো শুয়ে আছে। সাদা কাপড়টা টান টান করে বাঁধা, কোথাও কোনো ভাঁজ নেই। অ্যাম্বুলেন্সের মেঝে শুকনো খটখটে, কোনো পানি নেই, কোনো পচা গন্ধ নেই। ছাদ থেকে কোনো পানি পড়ছে না। জানালার কাজটাও ভাঙা নয়, পুরো আস্ত, যেন কিছুই ঘটেনি। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে কি সব আমার মনের ভুল? কিন্তু না, আমি হাত দিয়ে আমার কাঁধে স্পর্শ করলাম। জ্যাকেটের ওই অংশটা ভেজা, আঠালো দুর্গন্ধযুক্ত সেই তরলটা এখন আমার জ্যাকেটে লেগে আছে। আর আমার গলায়, আমার কানে এখনো বাজছে সেই ফিসফিসানি, রাজু। পানি ডেকেছিল। আমি জানতাম সব ঘটেছিল। দৃশ্য তো সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও ওই রাতের ঘটনাগুলো ছিল বাস্তব। আর সেই ছায়া অদৃশ্য হয়ে গেলেও এখন আমার ঘাড়ে ঠান্ডা শ্বাস রেখে গেছে। আমি অনুভব করছিলাম সে হয়তো চলে গেছে, কিন্তু সে আমাকে চিনে রেখেছে। আমি বেঁচে গেছি। হ্যাঁ, লাশের আত্মীয়রা সকালে এসে লাশ নিয়ে গেল, তারা কিছুই টের পেল না। কিন্তু আমি সেই রাতের পর আর কখনো অ্যাম্বুলেন্স চালাইনি। স্টিয়ারিং ধরলে আমার মনে হয় পেছনের সিটে কেউ একজন বসে আছে। আয়নায় তাকালে মনে হয় সাদা কাপড়ের ভাঁজটা নড়ে উঠছে। আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন আমি গ্রামে ছোটখাটো কাজ। ইটের ভাটা কেন্দ্রিক একটি ঘটনা আলামিন আমাকে পাঠিয়েছে, এবং এই ঘটনাটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরুটা হয় 1995 বা 96 সালের দিকে। ভালোই চলছিল সেই ইটের ভাটা। হঠাৎ করে একটি সমস্যা দেখা দেয়। ইটের ভাটায় যখন ইট পোড়ানো হবে, সেই ইটগুলি আগে তৈরি করে মাটিতে শুকানো হয়। এই শুকানো ইটগুলি পরবর্তীতে স্তরে স্তরে সাজিয়ে আগুন লাগিয়ে ইট পোড়ানো হয়, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত পোড়ানোর পর আগুন যখন থেমে যায়, তখন সেই ইটগুলো আস্তে আস্তে বের করে নিয়ে আসা হয়। এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই অবগত আছেন। সাধারণত শীতকালের দিকে ইটের ভাটার এই ইট পোড়ানো গুলো শুরু হয়। তো এমনই একটি শীতের সিজন, যখন ইটগুলি বানিয়ে শুকানো হচ্ছিল, এক রাত্রে তখন সবাই ঘুমিয়েছিল। সাধারণত ইটের ভাটায় কেউ পাহারায় ছিল না। সকালে উঠে দেখা গেল যেখানে ইটগুলো শুকানোর জন্য রাখা হয়েছিল এবং কিছু ইট শুকিয়েও গিয়েছিল, সেগুলো কে যেন তছনছ করে রেখে গেছে। কে বা কারা?
ইটের ভাটার মালিককে যখন বিষয়টি জানানো হলো, তখন তিনি সহ অন্যান্য সবাই ভাবলেন যে আশেপাশের কোনো দুষ্টু লোক এই কাজগুলি করেছে। তখন তারা চিন্তা করলেন যে আশেপাশে দেখি একটু খোঁজ খবর নেই কারা এই কাজটি করেছে। তো খোঁজ খবর নিয়ে আসলে তেমন কোনো তথ্য বা কোনো ক্লু তারা উদ্ঘাটন করতে পারলেন না। পরের দিন একই ঘটনা। তখনও তারা ভাবলেন এটি নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ। তৃতীয় দিনও একই ঘটনা। এবার আর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা ধৈর্য ধরতে পারছিলেন না। ইটের ভাটার মালিক তিনি ইটের ভাটার যে স্টাফ এবং শ্রমিকরা আছেন তাদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করে দিয়ে পাহারায় বসিয়ে দেন। প্রথম দিনে 4-5 জন পাহারায় থাকে। অদ্ভুত বিষয় হচ্ছে পাহারা দেওয়ার পরে এই কাজটি বন্ধ হয়ে যায়। টানা 7 দিনের মতো পাহারা দেওয়া হয়, 7 দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। তখন সবাই নিশ্চিত হয় এই কাজটি আসলে মানুষেরই কাজ, যেহেতু পাহারা দেওয়া হচ্ছে এই জন্য আসতে পারছে না। তারপরে পাহারা দেয়া বন্ধ করে দেওয়া হয়। এই ভাবা হয় যে হয়তোবা আর কেউ এখানে এসে এইসব ভাঙচুর করবেন। যেদিন পাহারা কেউ দেয়নি সেই রাত্রেই ঘটে একই ধরনের ঘটনা। কে বা কারা এসে এই ইট তছনছ করে দিয়ে যায়, ভেঙে চুরমার করে দিয়ে যায়। তখন ইটের ভাটার মালিক আরো বেশি করে পাহারা জোরদার করেন। 3 দিনের মাথায় অদ্ভুত একটি ঘটনা ঘটে। 3 দিনের মাথায় যারা পাহারায় ছিলেন 3-4 জন ব্যক্তি, ওনারা হঠাৎ ইটের ভাটার একটা পাশ থেকে শব্দ শুনতে পান। মনে হচ্ছে যে যেখানে ইটগুলো শুকিয়ে স্তূপ করা হয়েছে কে বা কারা সেই ইটগুলি নিচে ফেলে দিয়ে ভেঙে ফেলছে। কারণ শুকানোর আগে ইটগুলো খুব দুর্বল থাকে, সামান্য আঘাতেই সেটা ভেঙে যায়। তখন তারা দৌড়ে সেই জায়গায় গিয়ে দেখেন ইটগুলি তছনছ করে ভেঙে ফেলেছে। তারা চিন্তা করেন এত তাড়াতাড়ি কোনো মানুষের পক্ষে এতগুলো ইট ভাঙা কিন্তু সম্ভব নয়। তখনও মোবাইলের ব্যবহার এতটা জনপ্রিয় হয়নি, বা তখন মোবাইল কেবল শুরু হচ্ছে বাংলাদেশে, এমন একটা সিচুয়েশন তখন ছিল। অতটা মানুষের হাতে তখন মোবাইল পৌঁছায়নি, সামান্য কিছু মানুষের হাতে মোবাইল তখন ছিল। এই জন্য তাদের হাতে আসলে ওই সময় মোবাইল যেহেতু ছিল না, এই জন্য সাথে সাথে তারা খবর মালিককে দিতে পারেননি। কিন্তু পরের দিন সকালবেলা মালিককে তারা অবহিত করেন বিষয়টি সম্পর্কে। তখন মালিক উনি পাহারায় আরো বেশি সংখ্যক লোক নিয়োগ করেন যে আসলে কে করছে এটা। মালিক যেদিন পাহারায় আরো বেশি করে লোক নিয়োগ করেন, ওই রাত্রে সর্বপ্রথম কিছু মানুষের সামনে একটি অদ্ভুত ঘটনা দৃষ্টিগোচর হয়। ওই রাত্রে যারা পাহারায় ছিলেন তারা হঠাৎ করে দেখতে পান কোনো একটা ছায়া মূর্তি, বড় আকৃতির মোটা আকৃতির একটি ছায়া মূর্তি ইটের ভাটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন যারা পাহারায় ছিলেন তারা সেই ছায়া মূর্তিটিকে ধাওয়া করেন। ছায়া মূর্তিটি খুব দ্রুত দৌড়ে পাশে থাকা ক্ষেতের মধ্যে দিয়ে নেমে চলে যায় এবং নেমে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটি পরের দিন মালিককে পাহারায় থাকা ব্যক্তিরা অবহিত করেন। তখন মালিক ভাবেন যে একজন লোক এতগুলো ইট ভাঙবে এটা তো কঠিন, আর এটা কে যে মাঠের মধ্যে দিয়ে নেমে গেল? মাঠের ওপাশে তো কোনো বসত ভিটা নাই, তাহলে লোকটি কোথায় গেল? বা মাঠের ওই পাশে তো পানি আর পানি, ওখানে লোকটি কোথায় গেল? এটা নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করেও কোনো সমাধান করতে পারে না। এর পরের দিন যে ঘটনাটি ঘটে সেটি ছিল খুবই ভয়াবহ একটি ঘটনা, এবং মূল ঘটনার শুরুটা আসলে এখান থেকেই।
ওই রাত্রে মালিক প্রায় 25 থেকে 30 জন প্রহরী নিযুক্ত করেন। যে কোনো মূল্যে কে এই কাজটি করছে তাকে ধরতে হবে। সেই রাত্রে যখন রাত 2টো কি 3টা, তখন ইটের ভাটার পাশেই সেই ছায়া মূর্তিটিকে আবার দেখা যায়। তখন 2-3 জন যখন চিৎকার করে ওঠে, ইটের ভাটার চতুর্দিকে যেহেতু পাহারা ছিল, সবাই মিলে ওই ছায়া মূর্তিটিকে ঘিরে ফেলে এবং ওই ছায়া মূর্তিটি মাঝখানে পড়ে যায়। অন্ধকারে এবং চাঁদের আলোতে সবাই উপলব্ধি করতে পারে, এবং যাদের হাতে টর্চ লাইট ছিল তারা যখন টর্চ লাইটটা জ্বালিয়েছে ওই ছায়ামূর্তিটির দিকে লক্ষ্য করে, যখন টর্চ লাইটটা জ্বালায় ওই ছায়ামূর্তিটিকে দেখা যায় না, মনে হয় সেখানে কিছুই নাই। কিন্তু যখনই টর্চ লাইটটি বন্ধ করে, চাঁদের আলোতে ওই ছায়ামূর্তিটি দৃশ্যমান হয়। চাঁদের আলোতে দেখতে পায় 4 পা বিশিষ্ট একটি ভল্লুক জাতীয় প্রাণী, যেটি আসলে ভল্লুক না, কিন্তু এটি যে কি জাতীয় প্রাণী সেটাও বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু টর্চ লাইট মেরে ওই প্রাণীটিকে দেখা যাচ্ছে না, কিন্তু চাঁদের আলোতে দেখা যাচ্ছে। অদ্ভুত একটি বিষয়। প্রায় 25 থেকে 30 জন মানুষ এই অদ্ভুত প্রাণীটিকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তখন ওই প্রাণীটি এই মানুষদের ভেতর দিয়েই বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করে। যখনই ওই দিক দিয়ে কোনো একটা দিক দিয়ে সে বের হওয়ার চেষ্টা করে, ওই ইটের ভাটার ম্যানেজারও ওই দিন প্রহরায় ছিলেন। তখন তার হাতে থাকা একটি লাঠি দিয়ে সজোরে ওই প্রাণীটিকে আঘাত করে এবং প্রাণীটি ভয়ঙ্কর একটি শব্দ করে লাফ দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে নেমে অদৃশ্য হয়ে যায়। এরপরে ইটের ভাটায় এই ইট ভাঙার ঘটনাটি বন্ধ হয়ে যায়। কিন্তু ইটের ভাটার এই ঘটনাটি বন্ধ হয়ে গেলেও ইটের ভাটার ওই ম্যানেজারের সাথে ঘটনাটি কেবল শুরু হয়। যেদিন যে রাত্রে এই ঘটনাটি ঘটে, তার পরের দিন ইটের ভাটার ম্যানেজারের ছেলের সাথে ঘটে একটি ঘটনা। ইটের ভাটার ম্যানেজারের একটি মাত্র সন্তান ছিল। সে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে ক্লাস 2তে পড়ত। পরের দিন তার ছেলে স্কুল থেকে ফিরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় এবং বিকালবেলা উঠে সে খেলতে যায়। এটা তার প্রতিনিয়ত একটি রুটিন ওয়ার্ক ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন তার ছেলেটি ঘুমিয়ে যায়, ঘুম থেকে ওঠার পর অদ্ভুত একটি বিষয় সবার দৃষ্টিগোচর হয়। এই ছেলেটি কথা বলতে পারছে না, আর সে আর স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। সে 4 পা দিয়ে হাঁটছে, ঠিক যেমন বিড়াল, কুকুর, ভল্লুক এরা হাঁটে, ঠিক সেভাবে হাঁটছে। সে কোনো কথা বলতে পারছে না, কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। এই দৃশ্য দেখে তার মা চিৎকার করে ওঠে। আশেপাশ থেকে লোকজন চলে আসে। মুহূর্তের মধ্যে ইটের ভাটার ম্যানেজারের কাছেও সেই খবরটি চলে যায়। সেও দ্রুত বাসায় ফিরে এসে এই ঘটনাটি দেখে, কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে সবাই যে কি করবে, আসলে বিষয়টি বুঝতে পারছে না কেন এমনটা হলো। স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তিনি কোনো সমাধান দিতে পারেন না। এদিকে ছেলেটি কিছুই খেতে পারছিল না, তার খাওয়া বন্ধ হয়ে গেছে, শুধু পানি খেতে পারে। এভাবে প্রথম দিন চলে যায়। দ্বিতীয় দিন নড়াইল সদরে এসে বড় ডাক্তার দেখানো হয়। তিনি অনেকগুলো টেস্ট দেন, কিন্তু সেই টেস্টেও কিছুই ধরা পড়ে না, উনিও কিছু বুঝতে পারছিলেন না। তারপর দ্রুত তাকে ঢাকায় নিয়ে আসা হয়। সেখানেও অনেক ধরনের
টেস্ট করে কিছুই ধরা পড়ে না। এদিকে একটি মানুষ শুধু পানি খেয়ে কিন্তু বাঁচতে পারে না। তখন ঢাকা থেকে বলা হয় যে আপনি তাকে বাসায় নিয়ে যান, কিছু ওষুধ দিয়ে দেওয়া হয়, তখন তাকে বাসায় নিয়ে আসা হয়। বেশ কয়েকজনের পরামর্শে একজন তান্ত্রিক গোছের মানুষের কাছে তারা শরণাপন্ন হন। তান্ত্রিক বলেন, এই ছেলেটির উপর ভয়ঙ্কর এক পিশাচ ভর করেছে, একে এর কাছ থেকে কোনোভাবেই দূর করা আমার পক্ষে সম্ভব নয়। যদি আমি ন্যূনতম চেষ্টা করি তাহলে আমার জীবনটাও চলে যেতে পারে। তখন ইটের ভাটার ওই ম্যানেজার খুব হতাশ হয়ে যান। চতুর্থ দিন তার সন্তানটি মারা যায়। মারা যাওয়ার পরেও তাকে গোসল করানো বা দাফনের সময় অনেক কষ্ট করেও তার ছেলের বডিকে সোজা করা যায়নি। ঠিক মৃত্যুর আগে যেমন ছিল সেই অবস্থাতেই তাকে দাফন করা হয়েছে। এমন একটি শোকাবহ ঘটনা যখন ঘটে গ্রামে, তখন আশেপাশে এবং ওই গ্রামের যারা লোকজন আছেন, ইটের ভাটার ম্যানেজারের প্রতিবেশী এবং গ্রামের লোকজন সবাই খুব শোকাতুর হয়ে পড়েন। এমন একটি মর্মান্তিক ঘটনা যে ছেলেটি দুপুরবেলাও স্কুল থেকে ফিরেছে, তার স্কুলের টিচার, তার বন্ধু বান্ধব কেউই আশা করেনি এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটবে, এবং চোখের সামনে তার মৃত্যুটা সবাই দেখেছে। ইটের ভাটার ম্যানেজার উনি যেহেতু একটি মাত্র সন্তান ছিল, উনি শোকাতুর হয়ে পড়েন স্বাভাবিকভাবেই। তারপরে উনি ইটের ভাটার ডিউটি চালিয়ে যাচ্ছিলেন। এর কয়েকদিন পরেই, যেহেতু বেশ কিছুদিন ধরে ইটের ভাটায় এই ইট ভাঙাটা বন্ধ ছিল, যার কারণে এই সময়ের মধ্যে কিছু ইট তারা পরিপূর্ণভাবে রোদে শুকাতে সক্ষম হয়েছিলেন। এই ইটগুলি ভাটায় থরে থরে সাজিয়ে তারপর আগুন ধরানো হয়। প্রায় 5 থেকে 6 দিন ইট পোড়ানো হয়, মানে স্বাভাবিকভাবে ইট যতদিন পোড়ায় আর কি। এরপরে যখন আগুন নিভে যায় এবং ইটের ভাটা ঠান্ডা হয়, তখন শ্রমিকরা যখন ইট বের করতে গেছে সবাই অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে দেখে একটি ইটও পড়ে নাই। ঠিক মাটির তৈরি ইট যেমন ছিল রোদে শুকানোর অবস্থায়, প্রত্যেকটি ইট একই রকম, একটি ইটও পড়েনি। এটা কিভাবে সম্ভব? অথচ তারা প্রচুর পরিমাণ খড়ি আগুনে পুড়িয়েছে, সে খড়িগুলো পুড়ে কয়লা হয়ে গেছে, কিন্তু একটা ইটও পড়েনি। আবার শুরু হয় ইট পোড়ানো, একই ইট আবারও পোড়ানো শুরু হয়। নির্দিষ্ট সময় পোড়ানোর পর আবার যখন পোড়ানো বন্ধ হয়, ইটের ভাটা ঠান্ডা হয়, শ্রমিকরা যখন ইট আনতে যায়, এবারও দেখে একটি ইটও পড়েনি। সবগুলো ইট একদম আগের মতো আছে, কিন্তু খড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এইভাবে 3 বার চেষ্টা করা হয়। তৃতীয়বার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে মালিক ইট পোড়ানো ছেড়ে দেন, বলে যে এভাবে আর সম্ভব নয়। কেন এমন হচ্ছে? তখন ইটের ভাটার মালিক, উনি একজন বড় হুজুরের শরণাপন্ন হন। হুজুর বলেন, আসলে এই ইটের ভাটার উপর এক পিশাচ ভর করেছে। এই পিশাচ সে চায় না যে এখানে ইটের ভাটা থাকুক এবং এখানে মানুষের আনাগোনা থাকুক। এই জন্য সে প্রথমে ইটগুলো ভাঙচুর করেছে, তারপরে যখন তোমরা তার শরীরে আঘাত করেছো, তার প্রতিশোধ হিসেবে সেই ইটের ভাটার ম্যানেজারের ছেলেকে মেরে ফেলেছে। আর এখানে আর কোনোভাবেই ইট পোড়ানো সম্ভব হবে না। প্রিয় লিসেনার্স, এরপর থেকে ইটের ভাটাটি পরিত্যক্ত হয়ে যায়।
কিন্তু আপনারা কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়, আরো অনেক ঘটনা সামনে আছে। এদিকে ইটের ভাটার মালিক যিনি ছিলেন, তিনি অন্য কাজে বা অন্য কর্মে লিপ্ত হন, যেহেতু ইটের ভাটাটা বন্ধ হয়ে যায়। উনি স্বপ্নে একদিন দেখেন কোনো ভয়ঙ্কর একটি প্রাণী তাকে এসে বলছে, তোর কোনো সন্তানকে আমি বাঁচতে দেব না, কারণ তুই আমার শরীরে আঘাত করেছিস, তোর সাথে ঘটনা কেবল শুরু হয়েছে। উনি স্বপ্ন থেকে যতটুকু বুঝতে পারেন যে সামনে ওনার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। প্রিয় লিসেনার্স, একদিন উনি একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ওনার বাড়ির পথটি ছিল ইটের ভাটার পাশ দিয়েই যাওয়ার। ইটের ভাটার পাশ দিয়ে উনি যখন যাচ্ছিলেন তখন উনি একাই ছিলেন। ইটের ভাটার পাশে যে রাস্তা চলে গেছে, রাস্তার অপোজিট পাশে একটি বট গাছ আছে। উনি দূর থেকে দেখছিলেন বট গাছের নিচে কিছু একটা বসে আছে। ওনার আশা দেখে ওই জিনিসটি রাস্তা পার হয়ে ইটের ভাটার দিকে যাওয়া শুরু করে। উনি প্রথমে দিকে চিন্তা করেছেন যে বড় আকৃতির কোনো শিয়াল বা এই টাইপের কিছু হবে, কিন্তু উনি খেয়াল করছিলেন যে যেহেতু ইটের ভাটার দিকে নেমে গেল, জিনিসটা কি। উনি কিন্তু একবারের জন্য ভাবতে পারেন নাই যে এটি কি সেই পিশাচ। উনি চিন্তা করেছেন সেই পিশাচের আকৃতিটা অনেক বড় দেখেছিলেন, বড় আকৃতির একটি ভল্লুকের মতো, কিন্তু এটির আকার তো অতটা বড় নয়। কিন্তু তারপরেও উনি দেখছিলেন যে শিয়াল যদি হয় সে তো দৌড় দেবে, কুকুর যদি হয় দৌড় দেবে, কিন্তু এত নিশ্চিন্ত মনে কিভাবে চার পায়ে হেঁটে ভাটার দিকে যাচ্ছে। তখন উনি একটু সন্দেহ পোষণ করেন। উনি আস্তে আস্তে ওই জন্তুটির পিছু নেন এবং কাছে গিয়ে টর্চ লাইট জ্বালান। তো টর্চ লাইট জ্বালানোর পরে উনি দেখেন কালো লোমশ আকৃতির একটি প্রাণী। তো উনি চিন্তা করেন এটা কোনো প্রাণী হবে, যেহেতু ওইবার টর্চ লাইট জ্বালানোর পরে ওই অদ্ভুত আকৃতির প্রাণীটাকে দেখা যায় নাই, কিন্তু এবার যেহেতু দেখা যাচ্ছে এটা কোনো নিশ্চিত কোনো প্রাণী হবে। কিন্তু তখন উনি যেটি দেখতে পান সেটি ছিল অত্যন্ত ভয়ানক এবং অপ্রত্যাশিত। উনি দেখতে পান চার পায়া ওই প্রাণীটি সোজা হয়ে উঠে দাঁড়ায় ঠিক মানুষের মতো, এবং দাঁড়িয়ে তার দিকে ঘুরে তাকায়, এবং ঘুরে তাকানোর সাথে সাথে ইটের ভাটার ওই সাবেক ম্যানেজার উনি দেখতে পান ওই প্রাণীটির চেহারা অবিকল তার ছেলের মতো, যে ছেলেটি মারা গেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা তাকে যখন উদ্ধার করা হয়, তাকে জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর দেখা গেল উনি আর আগের মতো হাঁটতে পারছেন না, উনি কথাও বলতে পারছেন না, এবং উনি চার পায়ে হাঁটা শুরু করেছেন, ঠিক যেমন তার ছেলের হয়েছিল। উনি কিছু খেতেও পারছেন না। তখন ওনার পরিবারের লোকজন বুঝতে পারে যে তার ছেলের সাথে যে ঘটনাটি ঘটেছিল তার সাথেও একই ঘটনা ঘটতে যাচ্ছে। তারা দ্রুত একজন ভালো হুজুরের কাছে নিয়ে যান। হুজুর অনেক ঝাড়ফুঁক করার পর 3 থেকে 4 দিনের মাথায় উনি স্বাভাবিক হন, এবং স্বাভাবিক হওয়ার পরে এই পুরো ঘটনাটি খুলে বলেন। প্রিয় লিসেনার্স, ওনার স্ত্রী একাধিকবার
গর্ভবতী হলেও কোনো এক অজানা কারণে গর্ভপাত হয়ে যেত। অনেক চেষ্টা করেছেন তিনি, কোনোভাবেই এর কোনো সমাধান করা যায়নি। উনি এখনো নিঃসন্তান অবস্থায় আছেন। আর এখনো রাতের বেলা লাহোরি ইউনিয়নের পাশে ওই পরিত্যক্ত ইটের ভাটায় অনেকেই ওই ভয়ঙ্কর ভল্লুক আকৃতির চার পায়া প্রাণীটির দেখা পান। বিশেষ করে ভর দুপুর বেলা এবং সন্ধ্যার পর পারতপক্ষে ওখানে কোনো মানুষ যায় না। ইটের ভাটার সাবেক ম্যানেজার উনি এবং ওনার স্ত্রী কিন্তু এখনো জীবিত আছেন। আপনারা ভেবে অবাক হচ্ছেন কেন ইটের ভাটার ওই ম্যানেজারের নাম আমি বলছি না, কারণ উনি লাহোরিয়া উপজেলার কোনো একটি জায়গার একজন জনপ্রতিনিধি। তার সম্মানের দিকে তাকিয়ে আমরা তার নামটা বলতে পারছি না, কারণ এমনটাই নির্দেশনা ছিল, তার নামটা আমরা বলতে পারবো না। কিন্তু লিসেনার্স, আপনারা যদি ওইখানে গিয়ে এই ঘটনাটির সত্যতা যাচাই করতে চান অবশ্যই পারবেন। এবং কেউ যদি চিন্তা করেন রাতের বেলা লাহোরি ইউনিয়নের পাশের ওই পরিত্যক্ত ইটের ভাটাতে আপনারা ঘুরে আসবেন, সেটা আপনাদের বিষয়, বিশ্বাস করা না করাটাও আপনাদের বিষয়। তবে আমি বলবো এই ধরনের কাজে আমাদের সাহস না করাই উচিত। 2000 সালের কথা। তখন তিনি মধ্যপ্রাচ্যের সৌদি আরবের কোন একটা অঞ্চলে চাকরি করতেন। স্পেসিফিক জায়গাটার কথা বলবো না, কোন একটা গ্রামে চাকরি করতেন। আর তিনি বলেছেন ওই সময় ওই গ্রামগুলোকে কানেক্ট করার জন্য এত পাকা রাস্তা ছিল না, সব গ্রামে ওইভাবে কানেক্টিভিটি আসে নাই তখনও। অনেক গ্রামেই যেতে হতো একেবারে এই মরুভূমির উপর দিয়ে। অনেকেই ফোর হুইল ড্রাইভ গাড়ি চালিয়ে যেত। আর বড় বড় ট্রাক যখন যেত ওখান দিয়ে, তখন নাকি তাদের একটা সমস্যা হতো, যেটা হতো যে মরুভূমিতে তাদের টায়ার প্রেশার নাকি নর্মাল রাখলে সেই ট্রাক আটকে যেত বালিতে। তো তারা যেটা করতো, যখন রাস্তা থেকে মরুভূমিতে নামতো টায়ার প্রেশার কমিয়ে দিত, তাদের প্রত্যেকটা টায়ারে টায়ার প্রেশার কমিয়ে তারপর নামতো, আর এরপর সেই ট্রাক চালিয়ে তারা চলে যেত সেই সব গ্রামে। তো ডাক্তার এইচ এরকম একটা গ্রামে তিনি কর্মরত ছিলেন মেডিকেল অফিসার হিসেবে। তো সেটা ছিল মূল যে রাস্তা, যেখান থেকে মূল হাইওয়ে ওঠে, সেখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একেবারে মরুভূমি পার হয়ে একটা জায়গায় ছোট একটা গ্রাম। তো সেই গ্রামে বেশ অনেক মানুষ বাস করতো, কিছু বাঙালিও বাস করতেন সেখানে। তারা ওই যে পশু পালনের সাথে যুক্ত ছিলেন। আর সেখানে কিছু ব্যবসায়ীও বাস করতেন, যারা ওখানে বিভিন্ন রকমের ব্যবসা করতেন। এর মাঝে একজন ব্যবসায়ী ছিলেন, তিনি শহর থেকে গম নিয়ে আসতেন, গম এনে এখানে বিক্রি করতেন। তাই গম আনা নেওয়ার কাজে তার একজন ট্রাকার প্রয়োজন ছিল। সেই ট্রাকার হিসাবে একজন বাঙালি কাজ করতেন, ছদ্মনাম দিয়ে দেওয়া হলো, তার নাম মকবুল লিখেছেন আমাদের ডক্টর এইচ, আমি মকবুল হিসাবে বলছি। তো সেই মকবুল ওই ভদ্রলোকের জন্য যেতেন, শহর থেকে গম নিয়ে আবার আসতেন এবং তার গোদাম থেকে সেই গমগুলো বিক্রি করা হতো। তো মকবুল খুব শান্ত টাইপের মানুষ ছিলেন। তিনি আসতেন ডাক্তার এইচ এর কাছে মাঝে মাঝে তার চিকিৎসার জন্য, টুকিটাকি দেখাতে, হেলথ চেক আপের জন্য। তো ডাক্তার এইচ দেখতেন, কথা বলতেন, যেহেতু বাংলাদেশি অনেকের সাথে কথা হতো তার, যারা অন্যান্য মানুষ ছিল। তো তিনি বললেন, ডাক্তার এইচ একদিন জিজ্ঞেস করলেন মকবুলকে যে, মকবুল, এই রাস্তা দিয়ে আপনারা যে যান, রাতের বেলা আসেন এখান থেকে, বেশ সময় লাগে দেখি। তো মকবুল বললো, জি স্যার, সময় তো লাগেই। বললে যে কতক্ষণ লাগে আসতে? তো বলে যে, স্যার, ট্রাক তো অনেক ভারী জিনিস, আর ওই যে রাস্তার থেকে নামার পরে হাওয়া কমাই দিতে হয়, তো তখন আরো বসে যায় ট্রাক, আরো মাটি কামড়ায় ধরে, তো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে অনেক সময় লাগে। তো ডাক্তার বললেন, ভয় লাগে না?
তো হাসতেছে মকবুল, বলে ভয় তো স্যার লাগেই, কিছু তো ভয় আছে এখানে, একেবারেই নীরব নিথর, যখন আসি রাস্তা দিয়ে কিচ্ছু নাই, দুই পাশে ধু ধু করতেছে, শুধু ওই দূরের পাহাড়ের লাইন দেখা যায় স্যার, আর এই পাশে কিচ্ছু না, মাঝে মাঝে দেখা যায় কিছু ওই যে মানে ওই যে জঙ্গলি গাছ টাছ এগুলো আছে মরুভূমির মধ্যে যেগুলো থাকে, কাটা বৃক্ষ যেগুলা, এই ছাড়া তার কিছু নাই। ডাক্তার বললেন যে হ্যাঁ আমিও প্রায় দেখি, আমি মাঝে মাঝে বিকালবেলা হাঁটতে বেরোই যখন নাকি আমাদের এই পুরো এই গ্রামের সীমানায় চলে যাই, তখন দেখি দূরে আর কিছুই দেখা যায় না, শুধু মরু আর মরু। তো আমি এই জন্য চিন্তা করি ওই যে যান রাত্রেবেলা বা আসেন এখান দিয়ে, মানে কেমন লাগে। তো তিনি বললেন যে হ্যাঁ স্যার আসলেই ভয় লাগে। তো বলে ভয়টাই পাইছেন কখনো? ডাক্তার এইচ, আবার আপনারা সবাই জানেন ডাক্তার এইচ বিভিন্ন সময় তিনি যখন ঘটনা বলতেন তিনি উল্লেখ করেছেন যে তার এইসব ব্যাপারে, মানে এই প্যারানর্মাল ব্যাপারে বেশ আগ্রহ। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন সেই মকবুল সাহেবকে যে ভয়টাই পাইছেন নাকি কখনো? মকবুল বলে যে ভয় পাইছি মানে স্যার কিসের ভয়? বলে এই জিনভূত কিছু দেখছেন নাকি? কয় না স্যার আমি দেখি নাই, তবে আমার আগে যে মিশরীয় ছিল সে দেখছে, ওর নাম হাসান। বলো মানে? বলে যে হ্যাঁ ও দেখছে। শিওর? ডাক্তার জিজ্ঞেস করলে শিওর দেখছে? বলে হ্যাঁ। বলেন বলেন ঘটনাটা বলেন। তো মকবুল যিনি ছিলেন তখন তিনি শেয়ার করলেন ডাক্তার ইচকে ঘটনাটা। ওই হাসান যিনি ছিলেন ট্রাক চালাতেন এখানে, এই মালিকের আন্ডারেই তখন কাজ করতেন। তো হাসান এরকম শহর থেকে গম নিয়ে লোড করে আসতেন। তো আস্তে আস্তে শহরের মধ্যে বেশ খানিকটা সময় চলে যেত। বাই দ্য টাইম তিনি ওই হাইওয়ে ক্রস করে এই মরুভূমির কাছে চলে আসতেন তখন 8টা-9টা বেজে যেত রাত। তো ওখানে এসে ওই মরুভূমিতে নামার আগে চাকার যে হাওয়া সেটা কমায় দিতেন, তিনি লো প্রেসার করে ফেলতেন। লো প্রেসার করে তারপর সে ট্রাক নিয়ে আস্তে আস্তে আসতেন। তো বেশ তখন মানে সময় লাগতো, ট্রাক এত দ্রুত এগোতো না। তো একদিন হাসান এরকম আসতেছেন ওখানে গম নিয়ে, তো এরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে তার বেশ সময় গেছে এবং ওই দিনকার ওয়েদার ছিল একটু অন্যরকম, বেশ বাতাস, মানে বেশ উইন্ডি ওয়েদার, দমকা হাওয়া চলতেছিল। মানে মরুভূমির যে রাস্তা দিয়ে তিনি আসতেছেন, পাকা রাস্তা যেটা পিচ ঢালা রাস্তা, সেখানেও ধুলা উড়ে চলে আসতেছিল, মানে বেশ মানে বাতাস, বেশ তুফানি ওয়েদার আর কি যেটাকে বলে। তো তিনি ওটা দেখতে দেখতে আসতেছেন আর বুঝতেছেন যে রাত তো হয়ে গেছে, এমনিও শহরের মধ্যে ওখান থেকে আসার সময় তার অনেক কি ছিল, তো বেশ রাত হয়ে গেছে। তো বুঝতেছে যে আজকে তো খবর আছে, দেখে মনে হচ্ছে যে বালি ঝড় আসবে, যে অবস্থা, কারণ রাস্তার উপর চলে আসতেছে হলুদ হলুদ বালি, পুরা মানে রাস্তা ছেয়ে ফেলতেছে উঠে, আর এরকম বেশ ধমকা হাওয়া এসে বাড়ি দিচ্ছে ট্রাকের মধ্যে। তো সে বুঝলো যে খবর আছে, কারণ যখন সে ট্রাক নিয়ে নামাবে মরুভূমিতে তখন কিন্তু তার চাকার হাওয়া ছাড়তে হবে, তো নেমে কাজটা করতে হবে, বাতাস থাকবে, তার সাথে কোনো হেলবারও নাই। তো বুঝলো যে মানে মুখে স্কার্ফ ভালো মতো নেমে নামতে হবে আর হাওয়া ছাড়তে হবে আস্তে আস্তে। আর যদি বালুঝড় এসে পড়ে তাহলে বিশাল সমস্যা। আর বালুঝড় না হলেও যদি এই দমকা হাওয়া চলতে থাকে তখন নাকি একটা ব্যাপার ঘটে, মরুভূমির পথে রাতের বেলা চেনা খুবই দুষ্কর, কারণ এই যে ডুনগুলা আছে মানে বালিয়াড়িগুলা, এই বালিয়াড়িগুলা নাকি একবার এক ফরম্যাট নেয়, মানে ওই যে বালি যখন উড়ে এক জায়গা থেকে অনেক দূরে নিয়ে ফেলে তখন ওই জায়গায় একটা উঁচু ঢিবির মতো হয়ে যায়। তো বিশাল সমস্যা। তো এগুলো আবার হাসান জানতো, আর হাসান তো আসলে ইজিপশিয়ান, তো তার এগুলোর সাথে আরো পরিচয় আছে। তো সে বুঝলো যে আজকে সমস্যা আছে, মানে আমার যেতে 12টা বাজবে। তো যাই হোক, এই হাসান চালাতে চালাতে ট্রাক চালাতে চলে আসলো তার নির্দিষ্ট স্থানে, এখান থেকে নামতে হবে। ওখানে জাস্ট একটা ছোট্ট সাইন দেওয়া আছে যে জায়গায় নেমে যাওয়ার জন্য আর কি। তো সে ট্রাক নিয়ে আস্তে করে নেমে গেল। বালিতে নেমেই সে একটু সামনে গিয়ে তার ইমার্জেন্সি লাইট দিয়ে ট্রাক থেকে নামলো, দেখলো ঠিকই বাতাস বেশ বইতেছে। তো হাসান তার মুখটা স্কার্ফ দিয়ে ঢেকে ফেললো, ভালো মতো স্কার্ফ দিয়ে ঢেকে সে গেল তার ওই যে প্রেসার গেজ আর নিয়ে ওই ছাড়তে, বাতাস ছাড়তে। আর বাতাস বাড়াইতে হলে অবশ্য কোনো সমস্যা নাই, এখানে আলাদা পাম্প আছে, অটোমেটিক পাম্পগুলো আছে ট্রাকের মধ্যেই থাকে, সেটা দিয়েই বাতাস দিতে পারে তারা, ওইটা অসুবিধা হয় না। কিন্তু বাতাস ছাড়তে গেলেই একটা সমস্যা, ওই গেজ নিয়ে নামতে হয়, মেপে মেপে ছাড়তে হয়। তো বেশ খানিকটা সময়, 10টা চাকা, বেশ ঝামেলা আর কি। তো হাসান কাজ শুরু করলো, আস্তে আস্তে বাতাস ছাড়তেছে, এর মধ্যে বালি কিন্তু বেশ উঠতেছে আশেপাশে। বুঝলো যে দমকা বালির হাওয়া, মানে স্যান্ডস্টর্ম ঠিক না, বাট দমকা হাওয়ার সাথে সাথে বালি মুভ করতেছে এবং শব্দ হচ্ছে হু হু করে। হাসানের কাছে একটু অস্বস্তি লাগলো যে এর মধ্যে দিয়ে কেমনে যাবে, কি করবে বুঝতেই পারতেছে না সে। তো বাতাস ছাড়তে ছাড়তে এই পুরো সব চাকা যখন নাকি সে একটু কমাই দিল এয়ার প্রেসার, ততক্ষণে কিন্তু আরো রাত হয়ে গেছে, বেশ রাত। সামনে যতদূর সে দেখতেছে এই বালির উড়াউড়ি, আকাশের আলো বেশ খানিকটা কমে গেছে মেঘে ঢেকে, সামনে যতদূর দেখা যাচ্ছে ঘোলাটে একটা ওয়েদার টাইপের জিনিস, আর দূরের কিছু ওই যে কাটা ঝোপ এগুলো ছাড়া কিছু দেখা যায়, ওগুলো নড়তেছে বাতাসে বেশ। তো
তো হাসানের একটা আন্দাজ আছে সে কোন দিকে যাবে, এটা তার এমনিও তার ট্রাকের মধ্যে কম্পাস আছে। তো সে আস্তে করে যে ট্রাকে উঠলো, উঠে ট্রাক স্টার্ট দিল, হেডলাইট জ্বালালো, চলতে শুরু করলো সামনে। তো যাচ্ছে, সামনে চালা যাচ্ছে, এবং এই হেডলাইটের আলো যেখানে পড়তেছে সে শুধু দেখতেছে হলদেটে বালি এলোমেলো ভাবে উড়ে যাচ্ছে, মানে এলোমেলো ভাবে উঠতেছে চারিপাশে, মানে বাতাসটা এমন ভাবেই দমকা বইতেছে। আর তার উইন্ডশিল্ডের দিকে বালি উড়ে উড়ে আসতেছে, এটাও দেখা যাচ্ছে হেডলাইটের আলোতে, কারণ খুব তীক্ষ্ণ হেডলাইট পড়ছে। তো তার মধ্যে সে বুঝতে পারতেছে যে এই হচ্ছে রাস্তা, কারণ তার আগেও এখান থেকে ট্রাক বের হইছে, বোঝা যাচ্ছে যে ট্রেইলের রাস্তাটা মানে বোঝা যায়। তো চলতে থাকলো সে, আর দূরে ওই যে পাহাড়ের সারি, এটাও সে হিসাব করতে পারে যে ওই জায়গায় ওই পাহাড় সারি দেখলে সে বুঝতে পারে কোথায় যাচ্ছে। তো এইভাবে চলতেছে হাসান, মানে খুব কেয়ারফুল যে উল্টাপাল্টা জায়গায় যে না পড়ে। আবার অনেক জায়গায় বালি এরকম উঁচু হয়ে যায়, কারণ এই বাতাস টেনে টেনে আনে। বালিয়াড়িগুলো দেখতেছে, এই ফরমেশন ওই ফরমেশন, মানে এগুলা মানে কোনোটাই মিল নেই এরকম। তো সামনের দিকে খুব সজাগ দৃষ্টি রেখে সে এগিয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেটর খুব একটা বেশি দাবাচ্ছে না, মানে জানে যে সামনে যাবে না খামাকা, ওই মানে চাকা স্কিড করে বালি উঠবে, আর কিছু করার নেই। তো খুব সাবধানে আস্তে আস্তে, মানে অনেক সময় নিয়ে যেতে হবে এতটুকু রাস্তা, 80 কিলোমিটার অল্প স্পিডে কিন্তু অনেক অনেক সময়, টাইম কনজিউমিং। তো হাসান যেতে যেতে তার চোখ ধরে আসছে, মানে চোখটা ধরে আসছে কেমন জানি, মানে এক নাগাড়ে ড্রাইভ করতেছে। তো একে তো মেইন রাস্তাও ড্রাইভ করছে এতক্ষণ, আর এই লম্বা টাইমটা মরুভূমি দিয়ে ড্রাইভ করতেছে। এখন যেখানে আসছে এখানে দূরে পাহাড়ের সারিটা অনেক দূরে, মানে এখন মানে খুব ভালো দেখা যাচ্ছে না, মনে চাপছা। আর এই যে ধুলাগুলা উঠতেছে এদিক ওদিক, প্রায় এরকম মানে একটা ধুলার পুরো আস্তর উড়ে চলে যাচ্ছে সামনে দিয়ে। আর কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে বৃষ্টির ফোঁটা যেরকম আসে এরকম হলদে হলদে বালি উড়ে উড়ে আসতেছে তার উইন্ডশিল্ডের কাছে। তার ওয়াইপারও চালানো লাগতেছে মাঝে মাঝে, ওয়াইপার চালাতে আবার একটা সমস্যা হয়, স্ক্র্যাচ পড়ে যায় বালি। তো যাই হোক, মানে খুব মানে খুব একটা হেকটিক ড্রাইভিং সিচুয়েশন। তো এই সময় হাসানের চোখ লেগে আসছে, চোখের মধ্যে মনে হচ্ছে কেমন জানি লাগতেছে। এইটা প্রায় হয় ওরকম জায়গায় ড্রাইভ করতে গেলে। তো হাসান তাড়াতাড়ি তার পানির বোতলের দিকে হাত বাড়ালো, পাশে রাখা ছিল ওই সাইডে কাপ হোল্ডারের মধ্যে। তো সে যখন বোতলটা ধরে উঁচা করছে দেখা যায় ভেতরে পানি নাই। তো সে বিষোদ্গার করলো মনে মনে, এখন পানি ভরতে হবে। এটাতে পানি ভরতে গেলে তাকে তার সিটের নিচে সাইডে রিচ করতে হবে, ওইখানে একটা গ্যালন আছে, সেখান থেকে পানি নিয়ে এটা ভরতে হবে, কন্টেইনার আছে। তো সে চিন্তা করলো যে এইভাবে তো মানে চালাচ্ছে ট্রাক এই অবস্থায়, তো আসলে সম্ভব না। তো চিন্তা করলো তাকে আরেকটু যাই। এর মাঝে তার কিন্তু ঢুলুনি এসে যাচ্ছে। তো চিন্তা করলো যে না, আসলে এইভাবে চালানোটা ঠিক না, আমি ট্রাকটা থামাই আমি পানি নেই। তো সে ট্রাকটাকে আস্তে করে থামাই দিয়ে সে তার পার্কে নিয়ে আসলো, গিয়ার পার্কে দিয়ে সে ট্রাক কিন্তু স্টার্ট অবস্থায় আছে। তো সে আস্তে করে ওই বোতলটা নিয়ে সে তার সিটের নিচে রিচ করলো, করে সে কন্টেনার থেকে পানি ভরতেছে বটলে। তো পানি ভরতেছে একটু একটু করে ভরতেছে বোতলটা, মানে আবার খুব চেপে ধরলে আবার অনেক ভরা হয়ে যাবে। তো এই সময় তার ট্রাকটা হঠাৎ করে একটা ঝাঁকি দিয়ে থেমে গেল, মানে স্টার্ট বন্ধ হয়ে গেল। চিন্তা করলো ঘটনা কি, স্টার্ট বন্ধ হয়ে গেল কেন, এরকম তো হওয়ার কথা না। তো সে পানি ভরা থামাইলো না, সে চিন্তা করলো বোতলটা ভরে নেই তারপরে স্টার্ট দিব। তো সে ওই চাপ দিয়ে রাখলো। তো পানি যখন ভরে গেল বোতলে, সে বোতলটা নিল। তো বোতলটা নিয়ে সে চিন্তা করলো যে যেহেতু থেমে গেছি, নেমে মুখে পানি দিয়ে একটু হাঁটি, একটু আড়ষ্ট ভাবটা কাটাই, অনেকক্ষণ তো বসে আছে এরকম চালাচ্ছে ট্রাক। তো সে গেট খুললো। তো গেট খোলার পর দেখতেছে যে হু 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 শব্দ হচ্ছে বাতাসের, বেশ তীক্ষ্ণ বাতাস হুইসেল কেটে যাচ্ছে ট্রাকের পাই দিয়ে। ও মানে সে তার ট্রাকের অপোজিট দিক থেকে বাতাসগুলো আসতেছে, বেশ হুইসেল কেটে যাচ্ছে বাতাসটা। তো শব্দ পাচ্ছে শোঁ শোঁ করে। তো চিন্তা করলো আরে কি একটা অবস্থা, মানে পুরাই মানে ঝোড়ো রাত। তো সে পানি দিল, চোখে পানি দিল, একটু পানি খেলো, পানি খেয়ে মুখে পানি দিল, ঝাপটা দিল পানির। তারপর চিন্তা করলো যাই উঠে যায় ট্রাকে, কারণ মানে কেমন জানি লাগতেছে, নিথর একটা জায়গা, মরুর মধ্যে সে ট্রাক থামায় আছে, ট্রাকটাও একদম নিথর হয়ে আছে, কারণ লাইট, সে তো মনে করছিল যে লাইট জ্বলে থাকবে, স্টার্ট থাকবে, ওখানে স্টার্ট বন্ধ করে দিলে চরম ভয় লাগে। তো যাই হোক, হাসান ওই বটল সহ আবার ট্রাকে উঠলো, উঠে সে দরজা লাগায়, সে তার ইগনিশন আবার দিল, মানে চাবি অন করতে গেল। দেখে সে ইগনিশন দিচ্ছে, ট্রাক কোনো শব্দ করতেছে না,
মানে একটা কিট শব্দ হচ্ছে, কিট শব্দ হয়ে আর কোনো শব্দ করতেছে না। তো এইটার সাথে হাসান পরিচিত যে এই সমস্যাটা সাধারণত হয় যে কোনো ইলেকট্রিক্যাল সমস্যা থাকলে, অথবা কোনো ইলেকট্রিক্যাল তারের মধ্যে কোনো প্রবলেম হলে, অথবা ব্যাটারি যদি একদম প্রায় মানে পুরো ডিসচার্জ হয়ে যেয়ে থাকে। তো চিন্তা করলো যে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে কি কারণে হতে পারে। একটা হতে পারে তার যে ট্রাকের অল্টারনেটর আছে সেটা হয়তো অল্টারনেটর কোনো কারণে যদি খারাপ হয়ে থাকে, এই কারণে হয়তো ব্যাটারি সাপোর্টে অনেকক্ষণ ছিল, হঠাৎ করে চলে গেছে। তো যাই হোক, এখন উপায় আছে যদি আরেকটা ভেহিকেল পাইতো জাম্প স্টার্ট নেওয়া, মানে ওইটার ব্যাটারি দিয়ে এটাকে জাম্প দিত, জাম্প দিয়ে স্টার্ট করতো। তো এইখানে তো কেউ নাই, একদম রাত, ইস্যুতি রাত। সে ঘড়ির দিকে তাকায় দেখলো রাত 1টা বাজে। মানে এখানে তারা কে স্টার্ট দিবে, এখানে জাম্প স্টার্ট দিবে? আর বাতাস যেরকম ঝড়ো হাওয়া বইতেছে, কোনো ভেহিকেল নাই, কিচ্ছু দেখা যাইতেছে না। আর ট্রাকে তো লাইটও জ্বলতেছে না কোনো, মানে সে লাইটই জ্বালাইতে পারতেছে না। মানে সে বুঝতে পারছে যে ব্যাপারটা ব্যাটারি সংক্রান্ত সমস্যা। তো হাসান একটু ভয় পেয়ে গেছে, কারণ এই রাতের বেলা সে এখন কই যাবে। তো চুপচাপ বসে আছে বোকার মতো ট্রাকের ভিতরে, আর ওই বাতাসের শব্দ শুনতেছে, হুইজলিং। একটু পরে সে খেয়াল করলো তার উইন্ডশিল্ডের ওখান দিয়ে দূরে দেখা যাচ্ছে একটা আলোর মতো, মানে মনে হচ্ছে যে আলো ওখানে নড়াচড়া করতেছে, ওঠানামা করতেছে। তো সে অনেকক্ষণ খেয়াল করলো যে আলোটা কিসের হতে পারে, ভালো মতন খেয়াল করার চেষ্টা করলো। আর মরুভূমিতে রাতের বেলা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায়, বেশ ঠান্ডা হয়ে গেছে। হাসান তার জ্যাকেট ছিল, জ্যাকেটটাও গায়ে চাপায় নিয়েছে। তো তাকে সে ভালো মতন দেখার চেষ্টা করলো যে আলোটা কিসের, দূরে দেখা যাচ্ছে আলো ওঠানামা করতেছে। তখন সে খেয়াল করলো যে এইটা মনে হচ্ছে কোনো আগুন, মানে মোস্ট প্রবাবলি এখানে কেউ আগুন জ্বালছে, সেটার থেকেই মনে হয় এই আলোটা দেখা যাচ্ছে। তো হাসান চিন্তা করলো যাবে নাকি ওদিকে, যে কথা বলবে নাকি ওদের সাথে। হইতে পারে যে ওদের মানে গাড়ি থাকতে পারে বা এসইউভি থাকতে পারে, সেখান থেকে যদি সে একটা জাম্প নিতে পারে তাহলেই তো হলো। তো চিন্তা করে সে চিন্তা করলো না, সে যাবে। তো সে তার ফ্ল্যাশ লাইটটা নিল, আর ট্রাকের থেকে চাবিটা খুলে নিল, নিয়ে সে ট্রাকটারে বন্ধ করলো, করে হাঁটা দিল ওদিকে যেদিকে আলোটা দেখছে। ট্রাক তো একটু উঁচু, ওখান থেকে আলোটা ভালো দেখা গেছে, এখান থেকে তেমন একটা দেখা যাচ্ছে না। সে আন্দাজ করে নিছে ওই দিকে আছে। তো হেঁটে যাচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে, তার ট্রাকটা দাঁড়ায় আছে, সে দেখতে পাচ্ছে, মানে ঘুরে একবার তাকায় দেখলো যে ট্রাকটা দাঁড়ায় আছে। ট্রাকটাকে দেখেও কেমন জানি কিম্ভূত কিমাকার লাগতেছে, একটা দানবীয় আকৃতির জিনিস দাঁড়ায় আছে, কোনো আলো জ্বলতেছে না, উপরে ওই যে দিয়ে ঢাকা, তিরপল দিয়ে ঢাকা। তো মায়াও লাগতেছে, ট্রাকটাকে সে খুব পছন্দ করে। যাই হোক, সে ট্রাকের দিকে একবার তাকে আবার হাঁটলো। হেঁটে যে যাচ্ছে সামনের দিকে, এরই তার ভয় লাগতেছে, কারণ বাতাস বয়ে যাচ্ছে, বালু উড়ায় নিয়ে যাচ্ছে সামনে দিয়ে, এবং মনে হয় বালিটা এমন ভাবে যায়, এটা একটু ভয় লাগে। যখন ফ্ল্যাশ লাইট সে নিভাই দিতেছে, কিন্তু হাসান মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট নিভাইতেছে, ফ্ল্যাশ লাইট জ্বালায় রাখলে মনে হয় কি যে কেউ একজন দৌড় দিয়ে আসছে সামনে, এসে ডানে বামে তাকায় আবার দৌড় দিল, এরকম লাগে। বালিগুলো এমন ভাবে যায়, মানে ঠিক এইভাবে বালিগুলো যায় মরুভূমির মধ্যে রাতের বেলা, যখন এরকম যায়, একটু ঝড়ো হাওয়া থাকে, মনে হয় কি দৌড় দিয়ে সামনে এসে কেউ দাঁড়ায় এবং ডানে বামে তাকায় আবার দৌড় দিল। তো এটা হাসানের কাছে ওরকম লাগতেছে। তো এর জন্য সে ফ্ল্যাশ লাইট আবার নিভাই দেয় তাড়াতাড়ি। তো মানে ভয় লাগে, হলদেটে বালি। তো যাই হোক, সে যাচ্ছে। তো যেতে যেতে এবার সে দূর থেকে দেখতে পাচ্ছে যে আলোর একটা এরকম আভা উঠতেছে। সে বুঝলো যে হ্যাঁ, সে ঠিক জায়গায় যেতেছে। তো হাঁটতে হাঁটতে একটা এরকম ডুনের ওই পাশ থেকে আসতেছিল, মানে একটা বালিয়াড়ির ওই পাশ থেকে আলোটা আসতেছিল। তো সে ওই ডুনের উপর উঠে গেছে, তার প্রায় মানে তার যে পায়ের ঘোড়ালি সেটার থেকে আর একটু বেশি ডুবে গেছে ওখানে, ডুনের ওখানে ওঠার পরে। উঠে দেখতেছে পায়ের মধ্যে বালি ঢুকছে, জুতার মধ্যে অস্বস্তি লাগতেছে। তো ডুনের উপর উঠে সে দেখতেছে দূরে একটা এরকম ক্যাম্প ফায়ার, আর তার পাশে একটা তাবু, এবং তাবুর যে মানে কাপড়টা, এটা হচ্ছে কালো রঙের তাবু। মানে এটা একটু অবাক লাগলো তার কাছে, যে কারা ভালো এরকম কালো রঙের তাবু করছে এখানে। তো আছে বেদুইনরা থাকে ওখানে, অনেকের অনেক রকম খেয়াল। তো চিন্তা করলে হতে পারে বেদুইনদের কোনো গোষ্ঠী, হয়তো ওরা এইভাবে তাবু বানায়। তো চিন্তা করতে করতে হাসান আস্তে করে বালিয়াড়ি থেকে নেমে হাঁটা ধরলো দিকে, একটু উঁচুতে ছিল তো, নেমে যাচ্ছে ওদিকে। তো আরো কাছে আসছে সে বালিয়াড়ির কাছে। তো ওখান থেকে দেখতেছে যে ওইখানে ওই যে ক্যাম্প ফায়ার তৈরি করছে, ওইটার মধ্যে কিছু মানুষ বসে আছে, বসে তারা ওইখানে করতেছে, বারবিকিউ টাইপের আর কি, ওই যে মানে ছাগল বা ভেড়ার মাংস পোড়ায় ওখানে খাবে আর কি, রেডি করতেছে। তো দেখতেছে সবাই বেদুইনের মতো ড্রেস পরা, আর মুখটা এরকম ঢাকা, মানে দিয়ে
এইটা দেখে একটু অস্বস্তি লাগলো হাসানের, মুখ ঢাকা কেন, আবার এখানে ডাকাত টাকাত নাকি। তো চিন্তা করলো যে না, এখন এখানে কে ডাকাতি করতে আসবে এরকম সময়, এরা কি হুদাই এই সময় কে এগুলা করে নাকি। চিন্তা করতে করতে সে আরো সামনে গেল। তো সামনে গিয়ে সে ডানে বামে তাকাচ্ছে যে তাঁবুর আশেপাশে কোনো মানে এসইউভি বা কিছু রাখা আছে নাকি। দেখতেছে কোনো গাড়ি ঘোড়া নাই, তাঁবুর আশেপাশে কিছু নাই। তো হাসানের কাছে কি যেন একটা অড লাগতেছে, মানে সামথিং ইজ অড অ্যাবাউট দিস টেন্ট, কিছু একটা অড আছে এখানে। তো সে হাঁটতে হাঁটতে সে ওই ইসের কাছে এসে সালাম দিল ওই তাঁবুর মানুষদেরকে দূর থেকে, যাতে তারা হঠাৎ করে তাকে আবিষ্কার না করে। তো সে সালাম দেওয়ার সাথে সাথেই তাকে দেখলো যে তারা উত্তর দিল সালামের, আর বলল যে চলে আসো মুসাফির, তুমি কি পথ হারায় ফেলছো নাকি এখানে। তো হাসান তখন বললো আরে না, পথ হারাইনি, আমি যাচ্ছিলাম আমার কাজে, আমি তো এখানে গ্রাম, ওই গ্রামে যাব আমার মালপত্র নিয়ে ট্রাকে। তো ট্রাকটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তো খুব একলা এখানে মানে পুরো আটকায় গেছি, তো ভয় লাগতেছিল রাস্তার মধ্যে কি করব, মানে বুঝে পাচ্ছিলাম না, ওই ট্রাকেই বসতে হবে। তো তোমাদের এখানে আলো দেখছি আমি ট্রাক থেকে, তো চিন্তা করলাম যে এখানে মনে হয় কেউ আছে, তোমাদের কাছে যদি গাড়ি টাড়ি থাকে আমি একটু এখান থেকে জাম্প নিতাম। তো দেখলো যে তারা নিজেদের দিকে চাওয়াচাই করলো। তো হাসানের কাছে কিন্তু স্টিল একটু অড লাগতেছে যে ভাই কি ঘটনা, কেউ মুখ ঢেকে রাখছে, নিজেদের মধ্যে মুখ ঢাকা, আর কি জানি একটা খটকা তার কাছে লাগতেছে তাঁবুটার ব্যাপারে। তো হাসান বললো যে আমি তোমাদের কোনো গাড়ি দেখতেছি না আশেপাশে। তো তারা দেখলো যে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করলো, একজন হাসলো, হাসির শব্দ শুনলো, বলে না আমাদের গাড়ি নেই। তো তাকে গাওয়া সারতেছে, মানে ওখানকার যে কফি, আরব কফি, বলতেছে যে তুমি গাওয়া খাবা। তো হাসান বললো যে নট ব্যাড, খেতে পারি, অসুবিধা নাই, দাও। তো দেখলো যে তাকে একটা এরকম পেয়ালা আগাই দিল খাওয়ার জন্য, কাপ। সেই কাপটা মাটির কাপ, ইটস মেড অফ ক্লে, এবং সেই কাপটা হাতে নিয়ে হাসানের কাছে বেশ অবাক লাগলো। মনে হলো যে এই কাপটা বেশ মানে ক্লাসিক একটা কাপ, অনেক কাজ করা ভেতরে, কারুকার্য করা, অনেক খোদাই করা ভেতরে, মানে অন্যরকম, মাটির কাপ তো অন্যরকম পুরাই। তো হাসান একটু অবাক হলো, মনে করলো যে হতে পারে এদের হয়তো ঐতিহ্যবাহী জিনিস, এদের যে সম্প্রদায়েরা মনে হয় এগুলা মানে ক্যারি অন করে, নিয়ে আসে সাথে করে, তাদের হয়তো হইতে পারে নিজের সম্প্রদায়ের জিনিস এবং তাদের নিজের হেরিটেজ, সেগুলা ভাবতে ভাবতে সে কাপটা নিল, নিয়ে তাকে শুকরান মানে ধন্যবাদ দিল, দিয়ে সে কফিতে চুমুক দিল, একটা অসাধারণ টেস্ট, মানে সে নর্মাল যে গাওয়া খায় এরকম টেস্ট না। তারপর দেখলো যে তারা ওই যে বারবিকিউ করতেছিল, মানে গ্রিল করতেছিল, সেটা হচ্ছে ছাগলের মাংস বা ভেড়ার মাংস, ওইটাকে তারা কেটে কেটে এরকম একটা ইসে নিচ্ছে, এরকম বড় একটা রেকাবের মধ্যে নিতেছে। তো দেখলো যে আরেকটা অংশ, তারা এরকম 4 জন ছিল, সেটা তো নিচেই আরেকটা অংশ কাটছে, এটা হাসানের জন্য। হাসান হাত দিয়ে এরকম দেখাচ্ছে, না না, সে চা চুমুক দিছিল, তো সেই মুখ থেকে সে গাওয়ার কাপ নামায় বলতেছে না আমি ফুল, আমি খাবো না। তারা হাসতেছে। তো খেজুর দিছে, একটা এরকম ঈদে বাড়ায় খেজুর দিছে হাসানের দিকে। তো হাসান খেজুর নিল, খেজুরটা দেখেও সে দেখতেছে বেশ ফ্রেশ টসটসে সুন্দর খেজুর। তো সে খেজুরটা মুখে নিতে গেছে, তার আঙ্গুল থেকে পড়ে গেছে, কারণ তার হাতে কাপ ধরা ছিল, এবার খেজুরটা টাস করে পড়ছে নিচে। তো হাসান আবার ওই খেজুরটাকে উঠায়, সে সবসময় এরকম মাটিতে পড়লে খাবার উঠায় নিত। তো তার আবার মানে পেট ভরা, হাসানের কিন্তু পেট ভরা, সে রাস্তায় আস্তে আস্তে খাবার কিনে আনছিল, আল বাইক থেকে খাইছে, তো পেট ভরা তার। কিন্তু ওই যে ওখানে ভেড়ার মাংস যে বারবিকিউ করে দিচ্ছে, এইটাতে তার আবার একটু লোভও লাগতেছে, যে না করে ফেলছি আবার খাবো কি, চিন্তা করতে করতে সে খেজুরটা তুলতে গেছে। তো খেজুরটা যখন সে তুলতে গেছে, তখন তার হঠাৎ চোখ পড়লো ওই পাশে যেই লোকটা ওই যে ভেড়ার মাংস বারবিকিউ করে কেটে দিচ্ছে, তার পায়ের দিকে। তার পায়ের দিকে তাকায় আসলে ফ্রিজ হয়ে গেল হাসান, কারণ সে তাকায় দেখতেছে লোকটার জুতার মধ্যে অস্বাভাবিকতা। কি অস্বাভাবিকতা? খেয়াল করলো জুতাটা উল্টা, মানে তার পায়ের পাতাটাই উল্টা, মানে পেছন দিকে, অ্যাজ ইফ সে যেরকম বসে আছে এরকম করে একটা ছোট্ট টুলের উপরে, মনে হচ্ছে যে তার পাটা পেছন দিকে দেয়া। হাসানের খুবই ভয় লাগলো, সে প্রচন্ড রকমের ভয় পাইছে। সে জাস্ট ওইদিকে একবার তাকায়, মানে এমন ভাবে তাকাইলো উপর দিকে হালকা ভাবে, যে বুঝতে দিল না তাদেরকে যে সে এই জিনিসটা বুঝতে পারছে। সে বুঝতে পারছে যে আমি মরুভূমির জিনের খপ্পরে পড়ছি, কারণ তারা জানে সে নিজেও তো মিশরীয় আসলে। তো সে জানে যে এরকম মরুভূমিতে থাকে, আর আজকে এরকম যেরকম মানে বাতাস চলতেছে, তুফানি রাত, এইসব সময় ওরা চলাফেরা করে বা থাকে, ওদের এক্সিস্টেন্স যেখানে থাকে সেখানে এই তুফানটা আরো বেশি হয়, মানে এই যে ঝড়ো বাতাস বেশি চলে, এটা জানতো হাসান। তো হাসান তাড়াতাড়ি খেজুরটাকে আস্তে করে তুলে। তো ওদের মধ্যেই একজন জিজ্ঞেস করে যে কি পথিক, তোমার কোনো সমস্যা? বলে না, খেজুরটা পড়ে গেছিল, এটা নিলাম আর কি। বলে আচ্ছা খাও, তুমি তোমার গাওয়া
শেষ করো, আমি বুঝতে পারতেছি তোমার মাংস খেতেও ইচ্ছা করতেছে, মানে গোশত খেতেও ইচ্ছা করতেছে, তুমি খেও, অসুবিধা নাই। হাসান বলছেন না আমার পেট ভরা, তবে তোমাদের খাবারের ঘ্রাণটা সুন্দর। তো বলে সে খেজুরে একটা কামড় দিছে, দিয়ে সাথে সাথে তার মনে পড়লো খেজুরটা খুব সুস্বাদু খেজুর। তার সাথে সাথে সেই খটকাটা তার মানে ভাঙলো। সে এই মানে এতক্ষণ যেটা ভাবার চেষ্টা করছিল এই তাঁবুতে ডিফারেন্সটা কি, সে বুঝে ফেললো এই তাঁবুটা অনেক শান্ত কাম। মানে এই যে বাইরে অশান্ত বাতাস চলতেছে, এইখানে কোনো বাতাস আসতেছে না, কোনো বালিও উড়ে আসতেছে না, মনে হচ্ছে যে অদৃশ্য একটা বলয় দিয়ে ঢাকা তাঁবুটা। সে যখনই এখানে হেঁটে ঢুকছিল তখনই সে হঠাৎ করে এই অশান্ত বালির থেকে নিজেকে একটা কোয়াইট জায়গায় আবিষ্কার করছিল, কাইন্ড অফ থিংস লাইক দ্যাট। মানে এখন সে খটকাটা ধরতে পারছে যে সে এরকম জায়গায়। তো সে কেমন যেন একটু কেঁপে উঠে সে হঠাৎ বলতেছে যে আমাকে একটু আমার গাড়িতে যেতে হবে, আমার ওখানে ওয়্যারলেস আছে, তো মনে হয় আমার ইসের থেকে বস কল করতে পারে, আমি রেডিওতে মনে হয় কল করতে পারে, না পেলে বিশাল সমস্যা। বলে সে ফট করে আর কোনো কথা না বলে উঠে দাঁড়াইছে খেজুরটা নিয়ে, বলতেছে যে আমি ফিরে আসতেছি তোমাদের এখানে। বলে সে খেজুরটা নিয়ে হাঁটা দিছে সোজা। তো হাঁটা দিছে সে ওই যে যেই পর্যন্ত আলোটা যাচ্ছে, মোটামুটি আলোর একটা রেখা পড়ছে, ওই পর্যন্ত সে যে জাস্ট পা দিয়ে বের হয়েছে, আর সাথে সাথে এই যে বাতাসের সে তাণ্ডব, সে টের পাইলো যে বাতাস শো করতেছে, আর সে পেছনে মনে হলো একটা হাসির শব্দ শুনলো, একসাথে হাসছে। মানে এই যে চারজন একসাথে যদি হেসে উঠে, লাইক বন্ধুরা যদি খুব কোনো ব্যাপারে মজা পেয়ে একসাথে হেসে উঠে বন্ধুরা কিছু দেখে, ওইরকম হাসির শব্দটা। কিন্তু হাসানের কাছে কিন্তু ভয় লাগছে এই হাসির শব্দটা। সে কিন্তু এটাকে নিছক আনন্দময় হাসি যে দিছে তারা, সেটা সে ভাবে নাই। কারণ সে যখন বের হয়ে আসছে তখন হঠাৎ করে সেই দমকা বাতাসটা পাইছে, আর সাথে সাথে ওরা হাসতেছে পিছনে। তো হাসান বুঝতে পারছে, তার সাথে সাথে মনে পড়ছে যে ওই লোকটার পায়ের কথা, ওই যে খাবার বাড়তেছিল। তো সে জাস্ট মানে এটা নিজের মনের ইচ্ছার বিরুদ্ধেও সে একবার পেছন ফিরে একটু তাকায় দেখতেছে সে যে ওই চারজনের চোখ জ্বলতেছে, মানে যে মুখটা তো ঢেকে রাখছিল, চোখটা জ্বলতেছে, এবং ওই চোখ মনে হচ্ছে যে অনেকটা ফ্লোরোসেন্ট কালার চোখের চারপাশে, এরকম মানে পুরোপুরি যে চোখটা বসুর মতো জ্বলে সেরকম না, মনে হচ্ছে একটু ফ্লোরোসেন্ট কালারের মতো। অবাক কাণ্ড। এবং সে অবাক হয়ে দেখলো যে এখন চারজন না, ওখানে তিনজন আছে। মানে ব্যাপারটা হঠাৎ করে এমন স্ট্রেঞ্জ ভাবে হলো যে মনে হলো তার চোখের একটা ব্লিঙ্কেই ওই চারজন তিনজন হয়ে গেল। এবং পরবর্তী সেকেন্ডে সে দেখলো যে সেই একজন মিসিং ছিল, সে তার থেকে 3-4 ফিট দূরে, যেখানে নাকি ওই তাঁবুর আলোটা, ক্যাম্পফায়ার আলোটা আসে, ওইখানে দাঁড়ায় আছে। সে ওখান থেকে বললো, তাকে একটা নাম ধরে বলতেছে, হাসান তোমার ক্ষুধা লাগলে তুমি চলে এসো, ভয় পেও না। হাসান এত ভয় পেল সে ছেড়ে দৌড় দিল এখান থেকে, মানে একদম মানে জান প্রাণ নিয়ে দৌড় দিল। আর শুনলো যে পিছনে যে তার সাথে কথা বলছে সে হো হো করে হাসতেছে। তো সেই হো হো করে হাসির শব্দটা এমন ভাবে আসতেছে যে মনে হচ্ছে ঢেউয়ের মতো বারবার মানে বাড়ি খেয়ে খেয়ে তার কানের কাছে দিয়ে যাচ্ছে, এবং তার কানের কাছে মনে হচ্ছে ফিস ফিস করে যাচ্ছে। মানে হাসান আসলে মানে তার ওখানে মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে সেরকম একটা অবস্থা। সে দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াইতেছে তার আন্দাজে ট্রাকটা যেদিকে, আর সে জাস্ট দোয়া পড়া শুরু করলো মনে মনে। দোয়া পড়তে 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 সে চলে আসে ট্রাকের কাছে, দেখতেছে ট্রাকটা ওখানে আছে। তো সে একদম ঝাঁপায় পড়লো গেটের উপরে, গেটটা খুলে সে ঢুকে সাথে সাথে লক করে দিল। লক করে দিয়ে সে থরথর করে কাঁপতেছে, আর উইন্ডশিল্ডের বাইরে তাকাচ্ছে। উইন্ডশিল্ডের বাইরে সে বুঝতে পারতেছে না, হু করে শব্দ হচ্ছে বাতাসের, কিছু দেখা যাচ্ছে না যেহেতু হেডলাইট নাই। সে ট্রাই করলো আরো 2 বার ইগনিশন দেওয়ার, দেখলো ওই কাট 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 করে শব্দ হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, ট্রাকই হয়ে গেছে, মানে থেমে আছে এরকম। তো হাসান খুব ভয় পাইছে। সে কি করবে, সে তার যে সিটের পেছনে একটা এক্সট্রা জায়গা আছে, ওখানে যদি কেউ টায়ার্ড হয়ে যায় অনেক সময় ঘুমায় পেছনে গিয়ে। তো ট্রাকাররা অনেক সময় ট্রাক কোথাও থামায় নামায় দিয়ে ঘুমায়, তো ওই জায়গাটা আছে আর কি পেছনে, একটা ছোট্ট এরকম বিছানার মতো। হাসান তাড়াতাড়ি পেছনে চলে গেছে। পেছনে গিয়ে সে ওখানে একটা ছিল, তার একটা ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে, এমনি তো ঠান্ডা, তার মনে হইতেছে কাঁপুনি এসে গেছে শরীরে, সে ব্ল্যাঙ্কেটটা পেঁচায় সেখানে দোয়া পড়তে পড়তে, সূরা পড়তে পড়তে চুপচাপ শুয়ে আছে, আর দোয়া পড়তেছে। কখন সে ক্লান্তিতে আসলে ঘুমায় গেছে তার সে বুঝতেই পারে নাই। তো হাসানের যখন ঘুম ভাঙছে তখন বেশ গরম লাগতেছে, এমনি তো জ্যাকেট পরা ছিল, তার উপরে ব্ল্যাঙ্কেট, আর ওই দিনের আলো মানে ছাড়ছে, তখন সূর্যের আলো ঢুকতেছে ট্রাকের ভিতরে। তো সে তাড়াতাড়ি উঠে যে সে সামনে তাকায় দেখলো তার যে সামনের হুড, ট্রাকের হুডের উপরে
বেশ বালির স্তর জমে আছে। সে তাড়াতাড়ি সে লাফ দিয়ে নামলো ট্রাক থেকে নেমে সে দেখলো যে কি অবস্থা আশেপাশে, দেখতেছে চারিপাশে এরকম মানে ওই যে বালিয়াড়ি, আর কিছু নেই। সামনের রাস্তাটাও মানে বেশ বালি এলোমেলো ভাবে বালি জমে গেছে এদিক ওদিক। তো সে উঠে ট্রাকের, আবার সে ইগনিশন দিল, দেখলো ওই ক্যাট 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 করতেছে, ট্রাক আর স্টার্ট হয় না। তখন চিন্তা করলো কি করবে, মানে আরেকটা ট্রাক বা একটা গাড়ি যতক্ষণ না আসতেছে সে তো কিন্তু ট্রাক নড়াইতে পারবে না। আর তখনকার সময় কিন্তু ছিল না, সেলফোন ছিল না যে মোবাইল ফোনে কাউকে কল দিবে, তখন মোবাইল ফোনের যুগ না। আর হাসানের যে মালিক, যিনি গমের ব্যবসা করেন, তার এমন বড় সেট আপও না যে ওখান থেকে তার জন্য হ্যান্ড রেডিও স্টেশন বসাবেন। সে রেডিওর কথা মিথ্যা বলছে ওখানে ওই মানুষদেরকে। তো এগুলো চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় আসলো, আরে আমার ট্রাকের ওইখানে যে এক্সট্রা টুল বক্সের নিচে তো ব্যাটারিও আছে, আমি ওই পুরোনো ব্যাটারিটা নামাই না কেন, মানে এক্সট্রা ব্যাটারি আছে, স্পেয়ার ব্যাটারি। তো সে তাড়াতাড়ি মনে হওয়ার সাথে সাথে দৌড় দিয়ে গেছে। সে যে ওই ট্রাকের ওই পিছনের অংশ খুলে দেখলো ওই মালটা লোড করা, এর ফাঁক দিয়ে সে যে টুল বক্সটা খুললো, ওখান থেকে সে ব্যাটারিটা নামাবে অনেক কষ্টে টেনে বিশাল ব্যাটারি, তো বড় ব্যাটারিটা টেনে এরকম নিয়ে আসলো, এনে এখানে ডালি ছিল তার ট্রাকে, সে ডালিতে উঠাইলো ব্যাটারি, উঠায় সে ডালি দিয়ে নিয়ে গেল টেনে। বালির মধ্যে যে ডালি চলতে চায় না, কোমর ভেঙে যেতে চাইতেছে এরকম, আর তার মনে হয় জ্বর আসতেছে হাসানের, খুব মানে শরীর অন্যরকম লাগতেছে। তো যাই হোক, অনেক কষ্টে সে মানে জান প্রাণ দিয়ে কোনো মতে এই ডালিটাকে টেনে নিয়ে গেল তার বনেটের কাছে, মানে সামনে তার হুডের কাছে, এবং হুড খুলে তার কাছে ছিল জাম্পিং কেবল ছিল, সেই জাম্পিং কেবল দিয়ে ব্যাটারি কানেক্ট করে জাম্প স্টার্ট দিল ট্রাক। তো ট্রাক স্টার্ট হয়ে গেল। ট্রাক বুঝতে পারছে যে মানে এই সমস্যা ব্যাটারিতেই ছিল, আগের ব্যাটারিতেই সমস্যা, তখন আর কিছু করার নাই। ট্রাক স্টার্ট হয়েছে, স্টার্টে রেখে সে এই ব্যাটারিটা তাড়াতাড়ি আবার নিল, ওখানে কোনো মতে উঠাইলো, পিছনে কোনোই নাই, ওই যে তাদের একটা ট্রাকের পেছনে এরকম স্লাইডিং আছে, ওইটা টানে নামায়, যাক ওরে যে কোনো মতো উঠায় রেখে আর কি, আর ই করলো, ডালিটারও কোনো মতো উঠায় রেখে ট্রাকের পিছন দিকটা বন্ধ করলো, করে দৌড়ায় ট্রাকে উঠলো, উঠে সে আবার মানে ট্রাক নিয়ে চলা শুরু করলো সামনে। তো ভয় পাইতেছিল যে অল্টারনেটর নষ্ট হয়ে গেছে নাকি, যদি আবার থেমে যায় ট্রাক, এই ভয় পাইতেছে, মানে বেশ ভয় পাইতেছিল। তো যাই হোক, তারপরও সে চালাইতে এক সময় চলে আসলো গ্রামে, ট্রাক আর বন্ধ হয়নি রাস্তায়। তো একেবারে তার যে গ্রাম আছে, তাদের যে গোডাউন আছে, গোডাউনের কাছে এসে ট্রাক বন্ধ হয়েছে। তো যাই হোক, ততক্ষণে তো সে চলে আসছে, আর ট্রাক থেকে নেমে হাসান একদম দুর্বল, তার কাছে গেল, তার বসের কাছে গেল, যে বললো যে এই অবস্থা, আমি রাত্রেবেলা, বস খুব ওয়ারিড, খুব চিন্তিত ছিল যে কি হয়েছে তার। বসে যে সে না আসলে বস খোঁজ খবর নিয়ে কারোর কাছে কোনোভাবে আর একটা গাড়ি ম্যানেজ করে যেত ওইখানে দেখতে। তো যাই হোক, সে বললো যে তুমি আসতে পারছো। এই তো হাসান বললো যে রাস্তার মধ্যে এই ঘটনা হয়েছে। তো সবাই বলছে যে ওটা জিন। তো হাসানের বসের ভাই বলতেছে যে ওইটা জিন আমি মানবো তখনই যখন আমি এটাতে শিওর হব। সে বল হাসানে বলে তুমি আমার সাথে চলো, আমার 4 হুইল ড্রাইভ আছে, ওইটা নিয়ে যাবো। তো হাসান বলতেছে আমি অনেক টায়ার্ড, আমার শরীর খারাপ। তো সে ওই লোকটা শুনতেছে না, তার বসের ভাই বলে চলো আমার সাথে। একটু একগুয়ে ছিল। তো যাই হোক, হাসান বাধ্য হয়ে ওনার সাথে গেল, ও উঠে। তো উনি গাড়ি নিয়ে ওখানে গেল, হাসান একদম টায়ার্ড হয়ে শুয়েছিল ট্রাকের পাশে। তো যে ওখানে থামছে, যেখানে হাসানকে জিজ্ঞেস করছে কোথায় ট্রাক থামাইছিল, হাসান দেখলো যে হ্যাঁ ট্রাকের ট্রেইল আছে, ট্রাক নিয়ে যে হাসান আসতে পরে সে ওখানে যে নামছে, তার যে ওই যে ট্রলি টানছে ওইটারও দাগ আছে, মানে যে ডালিটা নিয়ে যে ব্যাটারি নিয়ে আসছে ওইটারও দাগ আছে। তারপরে সে খুঁজতেছে যে এই মরুভূমির মধ্যে কোনো পায়ের ছাপটা পাওয়া যায় নাকি। হাসান বলছে যে আমি যেদিক দিয়ে গেছি তারা দেখেছে। সে বলছে আসো আমার সাথে। তো হাসান খুবই বিরক্ত, তার শরীর চলতেছে না। তো লোকটা তারপরও তাকে নিয়ে ওদিক দিয়ে যাচ্ছে। তো ওদিকে তার পায়ের ছাপ পাওয়া যায় না, বালি এদিকে উঠছে এরকম অবস্থা। এক জায়গায় যে আসলেই হাসানের পায়ের ছাপ পাওয়া গেল। হাসান দেখাইলো যে এই দেখো আমি এদিক দিয়ে গেছি, যে পায়ের ছাপ আছে, এখানে বালি এসে পড়ে নাই। তো খুবই আশ্চর্যজনক ভাবে ওই জায়গা থেকে যে পায়ের ছাপটা হাসানের পাইছে, তারা হাঁটতে ঠিক একটা ডুনের কাছে গেল। হাসান মনে করতে পারলো যে এই ডুনের উপর রাত্রেবেলা সে উঠে দেখছিল নিচে যে ওরা করতেছে। তো হাসান ওখান থেকে দেখাইলো যে ওই জায়গাটায় ছিল ক্যাম্পটা, তাঁবুটা। কোনো তাঁবু কিচ্ছু নেই, একটা নিচু ফ্ল্যাট জায়গা। কিন্তু এই পাশে যে বালি যেভাবে পড়া, ওই জায়গাটা ওইভাবে বালি পড়ে নাই, জায়গাটা জানি কেমন। তো তার বসের ভাই হাসানকে নিয়ে নামলো, নেমে গিয়ে খুব আশ্চর্যজনক ভাবে দেখলো এতক্ষণ কিন্তু হাসানের পায়ের ছাপ ওইভাবে দেখে নাই। এই পাশে কয়েকটা দেখছিল আর ওই পাশে দেখে নাই। দেখলো যে এই ডুন থেকে নেমে খানিকটা পরে স্পষ্টভাবে হাসানের পায়ের ছাপ আছে ওইখানে। হাসানের পায়ের ছাপ, মানে হাসান যেখানে হেঁটে গেছে একটা জায়গায়, মানে এই পর্যন্ত একটা পায়ের ছাপ পাওয়া গেছে। খুবই আশ্চর্য, ওখানে কোনো তাঁবুর চিহ্ন নাই, এখানে কেউ ক্যাম্প ফায়ার করবে তো দূরের কথা, কিচ্ছু নাই।
তো তার বসের ভাই দোয়া পড়লো, দোয়া পড়ে বললো যে চলো চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। তো বলে হাসানকে নিয়ে এসে ব্যাক করে আসলো। তো হাসান যখন চলে আসছে ওখান থেকে, মানে তার এলাকায় গ্রামে আসছে, তখন সে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। অসুস্থ হয়ে সে খুব অনেকদিন নাকি সাফার করছিল। তো সে সাফার করে সে একদম শুকায় গেছিল, এরকম অবস্থা, কাজ করতে পারেনি অনেকদিন। তো তারপরে সে ওখান থেকে চাকরি ছেড়ে দেয়। হাসান চাকরি ছেড়ে দেয় কারণ সে ভয় পেত, অনেক ভয় পেত নাকি। তো চাকরি ছেড়ে দেয়। তো ওই হাসানের রিপ্লেসমেন্টেই এই মকবুল, যিনি বাঙালি, তিনি নাকি আসছেন। তো এই মকবুলই এই ঘটনাটা ডাক্তার এইচ এর কাছে শেয়ার করেছেন এবং ডাক্তার এইচ শুনলেন মকবুলের কাছ থেকে পুরো ঘটনা, এবং তিনি খুব এনজয় করছিলেন ঘটনাটা। আর ডাক্তার এইচ কিন্তু অনেক জায়গায় এরকম ছিলেন। তিনি এর অতীতে বলছেন, তিনি বিভিন্ন ঘটনায় নিজেও বলছেন যে তিনি মিডল ইস্টের এমন কিছু রুরাল জায়গায় তিনি কাজ করছেন যেখানে ওই যে তার মেডিকেল সেন্টারের ছাদের উপরে নাকি রাতের বেলা ধুম করে নেমে হাঁটা চলা করতো, অন্যরকম একটা অবস্থা। এবং তিনি প্রথম কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করছিলেন যে ছাদের উপরে কি বা কে। তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওখানে, তিনি বলছেন যে স্যার বাইরে যান না, প্লিজ বাইরে যাবেন না, তাকে নিষেধ করছিল যে ওইখানে অন্যরকম জিনিসপত্র আছে। তো এটাই ডাক্তার এইচ, তিনি এরকম অনেক কিছু। আসসালামু আলাইকুম বাসিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি আজ থেকে প্রায় 10 বছর আগের একটি ঘটনা। আমি তখন একটি বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে রাতের শিফটে কাজ করতাম। সেদিন হাসপাতাল থেকে ফোন এলো একজন বৃদ্ধ রোগীকে দূরের একটি গ্রামে পৌঁছে দিতে হবে। রোগীকে অক্সিজেন দিয়ে স্ট্রেচারে তোলা হল। সঙ্গে ছিলেন একজন নীরব মধ্যবয়স্ক লোক। পুরো পথ জুড়ে তিনি একটিও কথা বললেন না। রাত যত গভীর হচ্ছিল রাস্তা তত ফাঁকা হয়ে যাচ্ছিল। হঠাৎ পিছনের মিররে তাকিয়ে দেখি স্টেশনে শুয়ে থাকা বিদ্যুৎ ধীরে ধীরে উঠে বসেছেন। আমি ভেবেছিলাম হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু পাশে বসা লোকটি শান্ত গলায় বললেন, পিছনে তাকাবেন, উনি আর বেঁচে নেই। আমার শরীর যেন ঠিক তখনই ঠান্ডা হয়ে গেল। আমি ব্রেক কষে অ্যাম্বুলেন্স থামালাম, সাহস করে পিছনের দরজা খুললাম। ভিতরে শুধু স্ট্রেচার, বৃদ্ধ আগের মতোই শুয়ে আছেন, চোখ বন্ধ, কোনো নড়াচড়া নেই। দরজা বন্ধ করে আবার গাড়িতে উঠতেই দেখি পাশে বসা লোকটিও নেই। এবার সত্যি ভয় পেয়ে গেল। ঠিক তখনই ওয়্যারলেসে হাসপাতাল থেকে কল এল, আপনারা কোথায়? রোগী তো একাই রওনা হয়েছে, সঙ্গে কাউকে পাঠানো হয়নি। আমার হাতে থাকা মাইক্রোফোনটি পড়ে গেল। আমি ভয়ে দ্রুত গন্তব্যে পৌঁছালাম। গ্রামের লোকজন এসে বৃদ্ধকে নামিয়ে নিল। একজন বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে বললেন, ওনার ছোট ছেলে 5 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বাবা যেখানে যেখানে যেতেন ছেলেটা সবসময় পাশে থাকত। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ছবি এটি আসায়? তিনি ঘর থেকে একটি পুরনো ছবি এনে দিলেন। ছবিতে যাকে দেখলাম সেই ছিল অ্যাম্বুলেন্সে আমার পাশে বসে থাকা সেই নীরব মানুষ। আজও রাতের বেলা অ্যাম্বুলেন্স চালানোর সময় পিছনের মিররে তাকাতে আমার ভয় লাগে, কারণ কখনো কখনো মনে হয় স্ট্রেচারের পাশে কেউ নীরবে বসে আছে আর অপেক্ষা করছে আমি যেন একবার পিছনে তাকাই। অ্যাম্বুলেন্সটি সেদিনের পর থেকে আর আগের মতো ছিল না। যে ড্রাইভার ওই রাত 2টার পর সেটি চালাতো সবাই একই অভিযোগ করত, পিছন থেকে কেউ খুব আস্তে আস্তে বলছে, একটু থামুন, আমি এখনো নামিনি। প্রথমে সবাই ভেবেছিল হয়তোবা মনের ভুল, কিন্তু এক রাতে নতুন একজন ড্রাইভার জেদ করে বলল, আজ দেখেই ছাড়বো, কে কথা বল। রাত তখন 2:33 সেই একই নির্জন রাস্তায় পৌঁছাতেই অ্যাম্বুলেন্সের ভিতরের লাইট নিচ থেকেই জ্বলে উঠল। অক্সিজেন সিলিন্ডার কাঁপতে লাগলো। হার্ট মিটার যেটা বন্ধ ছিল হঠাৎ বিপ বিপ করে সেটা শব্দ করতে লাগলো। ড্রাইভার সাহস করে পিছনের দরজা খুলল। ভিতরে কেউ না, কিন্তু স্টেশনের উপর একটা ভাঁজ করা কাগজ। কাপা হাতে কাগজটা খুলতেই লেখা, আজও আমার বাবাকে একা রেখে যেও না। ঠিক তখনই দরজাটা প্রচন্ড শব্দে নিচ থেকেই কেন জানি না বন্ধ হয়ে গেল। ভয়ে ড্রাইভার দ্রুত হাসপাতালের দিকে গাড়ি ঘুরিয়ে দিল, কিন্তু যতই চালায় না কেন রাস্তা যেন শেষই হয় না।
সামনে একই মোড়, একই ভাঙ্গা ল্যাম্পপোস্ট, একই শুকনো বট গাছ বারবার ফিরে আসছে। হঠাৎ জিপিএস এর স্ক্রিনে একটি লেখা ভেসে উঠল, ডিস্টেনশন কেমিস্ট্রি। ড্রাইভার সঙ্গে সঙ্গেই ব্রেক চাপ। বাইরে নেমে দেখে সে সত্যি একটি পুরনো কবরস্থানের সামনে দাঁড়িয়ে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পিছনের দরজা ধীরে ধীরে কেন জানি না খুলে গেল। ভিতর থেকে সাদা কাপড়ে ঢাকা একটি অবয়ব নেমে এলো, তারপর আরেকটি, তারপর আরো, যেন অ্যাম্বুলেন্সে একজন নয় অনেকজন ছিল। অবশেষে সেই নীরব লোকটি বেরিয়ে এসে ড্রাইভারের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আজ আমার সবাই বাড়ি পৌঁছে গেছি, কিন্তু পরের যাত্রীর জন্য আবার দেখা হবে। পরদিন সকালে লোকজন রাস্তার ধারে খালি অ্যাম্বুলেন্সটি খুঁজে পায়। ইঞ্জিন তখনও চলছিল, সাইরেন ধীরে ধীরেও বাজছিল, কিন্তু ড্রাইভারকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও এলাকার মানুষ বলে, গভীর রাতে দূর থেকে যদি কোনো অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায় আর সেটি কাছে এসেও দেখা না যায়, তাহলে রাস্তার মাঝখানে কখনো দাঁড়াবে না, কারণ সেটি হয়তো জীবিত কাউকে নিতে নয়, অন্য কাউকে পৌঁছে দিতে যাচ্ছে। ঘটনার ঠিক 7 দিন পরে নিখোঁজ ড্রাইভারের মোবাইল ফোনটি পুলিশের হাতে আসে। ফোনটিতে পাওয়া গিয়েছিল সেই পুরনো কবরস্থানের পাশে একটি ভাঙ্গা অ্যাম্বুলেন্স গ্যারেজে। ফোনের সবকিছু স্বাভাবিকই ছিল, শুধু একটি ভয়েস রেকর্ডিংটি শুরু হয় রাত 2:33 প্রথমে শুধু সাইরেনের শব্দ শোনা যায়, তারপর ড্রাইভারের কাপা গলা, যদি কেউ এই রেকর্ডটা শোনেন দয়া করে এই রাস্তায় আসবেন না। আমার সামনে যে অ্যাম্বুলেন্সটা চলছে সেটার নাম্বার প্লেট নেই, কিন্তু ওটা ঠিক আমার অ্যাম্বুলেন্সের মতোই। এরপর কয়েক সেকেন্ডের নীরবতা। হঠাৎ দূর থেকে অনেকগুলো মানুষের একসঙ্গে ফিসফিসান, পিছনে তাকা। ড্রাইভার চিৎকার করে উঠল, না আমি তাকাবো না। ঠিক তখনই একটি ছোট শিশুর কণ্ঠ শোনা গেল, আঙ্কেল আমার আম্মুকে দেখেছেন? ড্রাইভার আর নিজেকে কোনোভাবেও সামলাতে পারল না। সে ধীরে ধীরে পিছনের মিররের দিকে তাকাল। তারপরে ভয়ঙ্কর একটি চিৎকার। রেকর্ডিং হঠাৎ বন্ধ হয়ে যায়। পুলিশ সেই রাতেই ঘটনাস্থলে গিয়ে আশ্চর্য হয়ে যায়। রাস্তার উপর অ্যাম্বুলেন্সের টায়ারের দাগ এসে শেষ হয়েছে, কিন্তু তারপর আর কোনো দাগ নেই, যেন পুরো অ্যাম্বুলেন্সটি বাতাসে মিলিয়ে গিয়েছে। এরপর থেকে হাসপাতালের পুরনো কর্মচারীরা একটি অদ্ভুত নিয়ম মেনে চলতে শুরু করেন। রাত 2:33 বাজলেই তারা সব অ্যাম্বুলেন্সের পিছনের মিররের কালো কাপড় দিয়ে তারা ঢেকে দেয়, কারণ তাদের বিশ্বাস সেই সময় যদি কেউ আয়নায় তাকায় তাহলে সে নিজের মুখ নয়, পরের যাত্রীকে হয়তো বা সে দেখতে পায়। এই ঘটনার প্রায় 1 মাস কেটে গেল। হাসপাতালে নতুন একজন ড্রাইভার যোগ দিল। পুরনো কর্মচারী তাকে শুধু একটাই কথা বলেছে, রাত 2:33 পর যদি কোনো অচেনা নাম্বার থেকে কল আসে কখনো রিসিভ করবেন। কিন্তু মানুষ তো নিষেধ শুনলেই যেন কৌতূহলী হয়ে ওঠে, মনে হয় তাদের কৌতূহল আরো বেড়ে যায়, এবং যে কাজটি নিষেধ বা যে কাজটি মানা করা হয় ওই কাজটি তারা বেশি করার আগ্রহ দেখায়। সেই রাতেই ঠিক 2:33 অ্যাম্বুলেন্সের ওয়্যারলেস বেজে ওঠে। ডিসপ্লেতে কোনো নাম্বার লেখা ছিল, শুধু একটি কথাই লেখা ছিল, ইমার্জেন্সি কল। ড্রাইভার কলটি রিসিভ করতেই উপাস থেকে ভেসে এলো এক কর্কশ কণ্ঠ, ঠান্ডা একটি কণ্ঠ, আমাদের একজন এখনো পৌঁছান, তুমি কি তাকে নিয়ে আসবে? এই কথা বলেই লাইনটি তার পরপরই কেটে যায়। একই মুহূর্তে জিপিএস নিচ থেকেই চালু হয়ে একটি লোকেশন দেখাতে শুরু করে। শহরের বাহিরে বহু বছর আগে পরিত্যক্ত একটি সেতু। ড্রাইভার সেখানে পৌঁছে দেখলো সেতুর মাঝখানে একজন সাদা কাপড়ে ঢাকা মানুষ দাঁড়িয়ে আছে। লোকটি ধীরে ধীরে হাত তুলে ইশারা করল, আরো একটু কাছে এসো। ড্রাইভার ভয়ে কাঁপলেও সে একটু ভাবনা চিন্তা করে সে আবারও এগিয়ে গেল। তখনই লোকটা কাপড় সরাল। মুখটা দেখে তার মুখ যেন
হিম হয়ে গেল এবং তার শরীরের রক্ত যেন জমে গেল। সেটি অন্য কারো মুখ ছিল না, সেটি ছিল তার নিজের মুখ। ভয়ে সে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। সে আবার চোখ খুলতেই সেতুর উপরে কেউ নেই, পুরো জায়গা খালি। সে পিছনে, সামনে, ডান বাম সব জায়গায় প্রায় দেখল, কিন্তু কোথাও নেই। শুধু অ্যাম্বুলেন্সের পিছনের দরজাটি খোলা। ভেতরে স্ট্রেচারের উপর একটি নতুন রোগী শুয়ে আছে, সাদা চাদরে ঢাকা। চাদরের কোনায় একটি কাগজ। কাপা হাতে কাগজটিতে খুলতেই দেখা গেল পরবর্তী যাত্রী। ড্রাইভারের তারপর নিজের নাম লেখা ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সের সব দরজা একসঙ্গে কেন জানি লক হয়ে গেল। ইঞ্জিন নিজে থেকেই স্টার্ট নেই, সাইরেন নিজে থেকেই বেজে উঠল। গাড়িটি ধীরে ধীরে চলতেছিল, কিন্তু স্টিয়ারিং আর ড্রাইভার ছিল না। পরের দিন সকালে পাশে একটি খালি অ্যাম্বুলেন্স পাওয়া যায়। ভিতরে শুধু একটি পুরনো নিয়ম লেখা কাগজ, যে রাতে অ্যাম্বুলেন্স নিচ থেকে পথ বেছে নেয় সেদিন কেউ চালক থাকেন। তারপর থেকে এলাকায় একটি গুজব ছড়িয়ে পড়ে, গভীর রাতে যদি দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায় কিন্তু রাস্তায় কোনো গাড়ি দেখা না যায়, তাহলে চুপচাপ রাস্তার পাশে সরে দাঁড়াও, কারণ হয়তো সেটি জীবিত কাউকে না, তার শেষ যাত্রীকে নিয়ে যেতে এসেছে। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্ত।